ক্লাস নিছিলাম, কাদের নিছিলাম বলো তো? তোমাদের গ্রুপে না অন্য বেচে? অনলাইনে? হ্যাঁ, আমার সাথে একটা গ্রুপে ক্লাস হয়েছিল। কি বেচেরা? তোমরা হলো এ বেচ। তোমাদের সাথে আমার হয় নাই, এই তো? জি ম্যাডাম, আমাদের সাথে হয়নি। তো তোমাদের আজকে টপিকস হলো ইনফার্টিলিটি। এটা একটা বড় টপিকস, জানি না কভার করা যাবে কিনা সময়ে, তবে পড়াইতে থাকি। আশা করি যেটুকু দরকার তোমাদের পরীক্ষার জন্য সেটুকু ওরিয়েন্টেড করে আমি পড়ানোর চেষ্টা করব। তোমাদের রিটেনে বেসিক্যালি আর ভাইবা এই দুটাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। রিটেনে তোমাদের কোশ্চেন থাকবে ইনফার্টিলিটি থেকে এবং ভাইভাতে, যেমন ওভুলেশন কি, কিভাবে ওভুলেশন কনফার্ম করবা, হোয়াট আর দ্য এটিওলজি অফ ইনফার্টিলিটি। আমার কথা শুনতেছো তোমরা? শোনা যাচ্ছে? এই জিনিসগুলো থাকবে তোমাদের। তো আমরা শুরু করি। ইনফার্টিলিটি ডেফিনিশন দিয়ে আমরা যদি শুরু করি, হোয়াট ইজ ইনফার্টিলিটি? Infertility is defined as failure to conceive within 1 or more years of regular unprotected coitus. তাহলে আমরা যদি আবার ডেফিনেশনটা বলি, failure to conceive within 1 or more year of regular unprotected coitus. This is infertility. It may be primary, it may be secondary. When we call primary defined as those patients who never conceive, and secondary, this patient have previous pregnancy but failure to conceive subsequently. This is called secondary infertility. তাহলে আমরা দুইটা পেলাম ভাগ, প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি যে কখনোই কনসিভ করে নাই, সেকেন্ডারি this patient have previous pregnancy but failed to conceive subsequently, পরবর্তীতে তার কোনো কারণে বাচ্চা কাচ্চা হয় নাই। This is called secondary. আসলে ইনসিডেন্স, এর ইনসিডেন্স কেমন? আমরা দেখি 80% পেশেন্ট কনসিভ উইদিন 1 ইয়ার, 20% পেশেন্ট কনসিভ উইদিন সেকেন্ড ইয়ার, and 10% infertile, remains infertile. এই 10% নিয়েই আমাদের কাজ। What are the factor essential for conception? এখন আমাদের জানতে হবে যে কনসেপশনের জন্য কি কি জিনিস দরকার, কি কি রিকোয়ারমেন্ট আমাদের দরকার। একটা হচ্ছে মেইন ফিমেল। মেইলের ক্ষেত্রে আমাদের দরকার হেলদি স্পারমাটোজোয়া। আমরা পরবর্তীতে যাব, স্পারমাটোজোয়ার প্যারামিটার কিছু আছে, মরফোলজি, মোটিলিটি, এগুলো আমরা পড়বো। হেলদি স্পারমাটোজোয়া বলতে কি বোঝায় এটা পরবর্তীতে আমরা যাব। তাহলে আমাদের দরকার হেলদি স্পারমাটোজোয়া, and this spermatozoa are deposited in the vagina. When this spermatozoa passes through the cervical canal, this spermatozoa undergo some change like capacitation, acrosomal reaction. By this change they acquire motility. So it is essential because immotile sperm never fertilize ovum. So motility one of the important criteria for spermatozoa, and this motile spermatozoa ascend through the uterine cavity and reach into the fallopian tube. Fallopian tube must be patent, and this fallopian tube have functioning cilia and fimbriated end. By this fimbriated end, ovum is picked up, and this oocyte reach into the fallopian tube. So fertilize the oocyte in the ampullary region of the fallopian tube. This fertilized ovum reaches in the uterine cavity 3 to 4 days after fertilization. তাহলে এন্ডোমেট্রিয়ামে আমাদের কি দরকার? এন্ডোমেট্রিয়াম মাস্ট বি রিসিপটিভ। এন্ডোমেট্রিয়ামকে রিসিপটিভ হইতে হবে। রিসিপটিভ বলতে বোঝাচ্ছে, আমরা ধানকে দেখো, ধান যখন চারা বুনে তখন কিন্তু গিয়েই কিন্তু ওইখানে লাগাই দিতে পারে না, তার আগে এটাকে প্রিপেয়ার করে নেয় নানাভাবে। ঠিক এখানেও তেমনি ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ইন্ট্রিগিন, সাইটোকাইন নানাভাবে এটা প্রিপেয়ার করা থাকে ফর রিসিভিং ফার্টিলাইজ ওভাম। সো তোমার এন্ডোমেট্রিয়াম কিন্তু রিসিপটিভ হইতে হবে, এন্ড রিসিপটিভ হওয়ার পরে এই এন্ডোমেট্রিয়ামটা মেইনটেইন করার জন্য কি লাগবে? কর্পাস লুটিয়াম মাস্ট বি ফাংশনিং।
আমি কতগুলা জিনিস বললাম দেখো, spermatozoa must be healthy. They acquire motility when they passes through the cervical canal by some change like capacitation and acrosomal reaction, and this motile spermatozoa ascend through the cervical canal and reaches into the fallopian tube. So fallopian tube must be functioning because some disease fallopian tube may be damaged. So here must be fallopian tube functioning, patent functioning. Functioning means our ciliary activity must be present and fimbriated end must be functioning. This fimbriated end pick up the oocyte. So ovulation must be হইতে হবে, ওভুলেশনের মাধ্যমে যে oocyte রিলিজ হয় সেই oocyteটা fimbriated end দিয়ে pick up হয়ে fallopian tube আসে. Here the oocyte sperm fertilized and zygote form. After fertilization, 3 to 4 days, this fertilized ovum reaches the uterine cavity. So the endometrium must be receptive and the corpus luteum functioning adequately. এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, আমি যেটুকু বললাম। ম্যাম হ্যাঁ, এইটুকুতে তোমাদের কোনো ঝামেলা নাই, এই তো। এবার আসো ইনফার্টিলিটির এটিওলজি। আমরা যদি এটিওলজির দিকে তাকাই তাহলে দেখো, মেল রেসপন্সিবল ফর 30 to 40%, ফিমেল রেসপন্সিবল ফর 40 to 55%, and 10% আর বোথ। তাহলে এখানে যে শুধু ফিমেল ইনফার্টিলিটির জন্য রেসপন্সিবল তা না, মেলের ক্ষেত্রে একটা বিগ পার্সেন্টেজ আছে কিন্তু, 30 to 40% ফর মেল, 40 to 55% ফর ফিমেল, and 10% বোথ। তাহলে আমরা ইনসিডেন্সটা দেখে নিলাম যে তার এটিওলজির কি কি কত পার্সেন্ট মেল এন্ড ফিমেল। এবার আমি শুরু করব মেল দিয়ে। মেলে আমরা যদি আসি, মেলে কি কি কারণে হইতে পারে, এটা কি কি কারণে মেলের ইনফার্টিলিটি ডেভেলপ করে, আমরা যদি চারটা হেডলাইনে ভাগ করি। প্রথম হলো ডিফেক্টিভ স্পারমেটোজেনেসিস, obstruction of the efferent duct system, failure to deposit of the sperm in the vagina, and error in the seminal fluid. আমি চারটা হেডলাইনে ভাগ করতে চাই। তাহলে চারটা হেডলাইনে প্রথমটাতে যদি আমি আসি, ডিফেক্টিভ স্পারমেটোজেনেসিস। স্পারমেটোজেনেসিস মানে যেখানে স্পার্ম তৈরি হবে, তাহলে স্পার্ম তৈরিতেই যদি তার প্রবলেম হয়, কি কি কারণে হইতে পারে, কি কি কারণে হইতে পারে স্পারমেটোজেনেসিসের ডিফেক্ট। এটাতে যাওয়ার আগে আমাদের জানতে হবে স্পারমেটোজেনেসিস কিভাবে হচ্ছে। Spermatogenesis, for spermatogenesis, two hormone are responsible. One হলো FSH, another হলো LH। এই দুইটা হরমোন দিয়ে কিন্তু স্পারমেটোজেনেসিস মেইনটেইন হয়, এবং এই স্পারমেটোজেনেসিসটা কন্ট্রোল করে কে, কন্ট্রোল করে ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোমের লং আর্মে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর থাকে। বাই দিস ওয়াই ক্রোমোজোম ইট ইজ কন্ট্রোল। তাহলে FSH এর কাজ কি এখানে? FSH stimulate spermatogenesis from the basal cell of the seminiferous tubule. Testis এ seminiferous tubule থাকে। From basal cell of the seminiferous tubule, FSH stimulate Sartori cell envelop the germ cell and support spermatogenesis. Sartori cell and Leydig cell, testis এ seminiferous tubule দুই ধরনের সেল থাকে, Sartori cell and Leydig cell। এই সার্টরি সেলটাকে স্টিমুলেট করে বাই FSH, and this Sartori cell secrete androgen binding protein and testosterone. Androgen binding protein bind to the testosterone, and this high androgen environment needed for maintain the spermatogenesis. Leydig cell, from Leydig cell there is secretion of testosterone from Leydig cell, and it is controlled by LH, and this testosterone is need for spermatogenesis. তোমরা কি আমার এইটুকু জিনিস বুঝছো নাকি আবার রিপিট করব? রিপিট করেন ম্যাম। রিপিট করব। আমি বললাম যে স্পারমেটোজেনেসিসের জন্য দুইটা হরমোন সাধারণত এখানে রেসপন্সিবল, এই দুইটাই কাজ করে, একটা হচ্ছে FSH, একটা হলো LH। Spermatogenesis start from basal cell of the seminiferous tubule of testes. Here two cells, Sartori cell and Leydig cell. Sartori cell envelop the germ cell and support spermatogenesis.
This Sertoli cell function is maintained or controlled by the FSH and testosterone. Testosterone and FSH maintain kore Sertoli cell ke. FSH also stimulates the Sertoli cell to produce androgen binding protein, and this androgen binding protein bind to the testosterone and dihydrotestosterone to maintain the local high concentration. And this concentration is needed for maturation of spermatozoa. Another one, LH is required for a synthesis of testosterone from the Leydig cell, and whole of the activity is maintained or controlled by the gene on Y chromosome. Y chromosome কিন্তু long arm এ testis determining factor থাকে। এটা দিয়ে কিন্তু সমস্ত স্পারমেটোজেনেসিসটা মেইনটেইন হয়। এই টোটাল প্রসেস কমপ্লিট হতে টোটাল টাইম লাগে হলো 74 ডেজ টেস্টিস পর্যন্ত। টেস্টিসের পর থেকে এটা ইফারেন্ট ডাকটিউল দিয়ে ইপিডিডাইমিস হয়ে আপ টু ইজাকুলেটরি হয়ে মানে প্রোস্টেট পর্যন্ত হয়ে পুরা ইমিশন পর্যন্ত তার ওইটুকু পাস করতে তার সময় লাগে অ্যানাদার 12 to 20 ডেজ। কাজে স্পারমাটিড পর্যন্ত 74 ডেজ, স্পারমাটিডের পর থেকে সে ম্যাচুরেশন মানে ডাক্তার সিস্টেমে আসা পর্যন্ত টাইম নেই আরো হলো 20 ডেজ। স্পারমাটিড যে তৈরি হয় এতে টেস্টিসে, এটা কিন্তু ইম্যাচুর স্পার্ম। যখন সে ডাক্ট সিস্টেম দিয়ে পাস করে ডাক্তার সিস্টেমে আসে থ্রো দ্য ডাক্তার সিস্টেম, ওই সময়টাতে কিন্তু ম্যাচুরেশন হয়। টেস্টিসের ভিতর কিন্তু ম্যাচুরেশন কমপ্লিট হয় না, আপ টু স্পারমাটিড পর্যন্ত তৈরি হয়। স্পারমেটোজোয়াটা তৈরি হয় স্পারমাটিড যখন ইন্টার ইনটু দ্য ডাক্তার সিস্টেম or passes through the ductal system, then it is mature and convert into spermatozoa. স্পারমাটোজেনেসিসের আমি বেসিকটা বললাম যে কিভাবে এটা তৈরি হয়। এখন এখানে ডিফেক্ট কেন হইতে পারে? ডিফেক্ট হইতে পারে, আমরা জানি যে স্পুটামের টেম্পারেচার 1 to 2 ডিগ্রি ফারেনহাইট লেস দেন দ্য বডি টেম্পারেচার, কারণ স্কুটাল টেম্পারেচার একটু কুলিং থাকে, কম থাকে। এই কমটা দরকার ফর মেইনটেইন স্পারমাটোজেনেসিস। হট এনভায়রনমেন্টে স্পারমাটোজেনেসিস কিন্তু হ্যাম্পার হয়। তাহলে কিছু কনজেনিটাল কন্ডিশন আছে যেগুলাতে তোমার এই সমস্যাটা হয়ে থাকে, যেমন আনডিসেন্ডেড টেস্টিস, টেস্টিস তার জায়গা বরাবর নাই, পেলভিসে বা অন্য কোথাও আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তার স্পারমাটোজেনেসিস মেইনটেইন হবে না, কারণ তার ওই টেম্পারেচার এখানে নেই। তার হরমোন প্রোডাকশন ক্ষমতা ঠিক থাকবে, বাট স্পারমাটোজেনেসিস ইজ ইম্পেয়ার্ড। সো আনডিসেন্ডেড টেস্টিস, কাটাজেনা সিনড্রোম, দিস ইজ অটোজোমাল ডিজিজ। This disease associated with infertility because there is loss of ciliary function of the spermatozoa as well as motility. তাহলে these congenital condition, two condition responsible for infertility. Another one, thermal factor, আমি আগেই বলে ফেলছি যে স্কুটাল টেম্পারেচার 1 to 2 ডিগ্রি ফারেনহাইট কম থাকবে। স্কুটাল টেম্পারেচার বেশি থাকলে এর স্পারমাটোজেনেসিস ইম্পেয়ার হয়। তাহলে দেখো এই থার্মাল কন্ডিশন কিছু কিছু ডিজিজ আছে ছেলেদের, যেমন বেরিকোসিল। বেরিকোসিল যদি হয় এখানে তার কুলিং মেকানিজমটা ইম্পেয়ার হয়, সো স্পারমাটোজেনেসিস ইম্পেয়ার্ড। আসো ইনফেকশন, ইনফেকশনের মধ্যে স্পেশালি ইন মেল পেশেন্ট আফটার পিউবার্টি বা ডিউরিং পিউবার্টি পিরিয়ডে যদি মাম অর্কাইটিস হয়, দে ড্যামেজ দেয়ার সেমিনিফেরাস টিউবুল এন্ড ইম্পেয়ার স্পারমাটোজেনেসিস। এছাড়া কিছু ক্রনিক ডিজিজ লাইক ব্রঙ্কিয়েক্টাসিস, chronic lung disease, another bacterial viral infection also responsible for defective spermatogenesis. আসো কিছু এন্ডোক্রাইন ফ্যাক্টর। এন্ডোক্রাইন ফ্যাক্টর কি কি থাকে? এন্ডোক্রাইন ফ্যাক্টরের মধ্যে কালম্যান সিনড্রোম, সার্টরি সেল অনলি সিনড্রোম। কালম্যান সিনড্রোমে কি হয়? there is testicular failure due to gonadotropin deficiency। আর সার্টরি সেলে কি হয়? FSH লেভেল এখানে রেজড হয় with germ cell hypoplasia. Another one, hyperprolactinemia, because hyperprolactinemia associated with impotence. তাহলে এন্ডোক্রাইন ফ্যাক্টরের মধ্যে আমরা বললাম তিনটা কন্ডিশন। আসলে জেনেটিক্যালি যেহেতু স্পারমাটোজেনেসিস কন্ট্রোল হয় বাই ওয়াই ক্রোমোজোম, কাজে ওয়াই ক্রোমোজোমে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করে। মেলের ক্ষেত্রে জেনেটিক কন্ডিশনের মধ্যে ক্লিনফ্ল্যান্টার সিনড্রোম, এখানে মেল পেশেন্ট এজোস্পার্মিক থাকে। এছাড়া যদি কিছু আদার কিছু কন্ডিশন থাকে যেমন ডিলিশন অফ দ্য লং আর্ম অফ ওয়াই ক্রোমোজোম, এইসব ক্ষেত্রে কিন্তু অলিগোস্পার্মিয়া এজোস্পার্মিয়া ডেভেলপ করে যায়।
জেনারেল কন্ডিশন, যদি ক্রনিক ডিবিলাইটিং ডিজিজ থাকে, মেলনিউট্রিটেড থাকে, হেভি স্মোকিং, এগুলা কিন্তু হেভি স্মোকিং, অ্যালকোহল, দিস ফ্যাক্টর রেসপন্সিবল ফর রিডিউস স্পারমাটোজেনেসিস। আয়াট্রোজেনিকের মধ্যে কিছু ড্রাগস এর কথা বলা হয়েছে। সার্টেন ড্রাগস লাইক সাইটোটক্সিক ড্রাগ, বিটা ব্লকার, অ্যান্টিহাইপারটেনসিভ, অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, as well as radiation responsible for reduced spermatogenesis. And immunological factor, immunological factor কি কি? Immunological factor বলতে বোঝাচ্ছে spermatozoa, this is a antigen. This is a antigen. When it passes through the cervix, this against this antigen antibodies form, and there is clumping of the antigen antibody reaction, and this is responsible for infertility. এই জন্য ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে দেখা যায় যে অ্যান্টিবডি এগেইনস্ট স্পারমাটোজোয়া, দিস কজেস ইনফার্টিলিটি বিকজ দেয়ার ইজ ক্লাম্পিং অফ স্পারমাটোজোয়া আফটার ইজাকুলেশন। কাজে এতগুলা কারণে স্পারমাটোজেনেসিস ইম্পেয়ার হবে। আমি শুরু থেকে যদি এটা আন্ডারলাইন করি স্পারমাটোজেনেসিস কেন হবে না, তার মধ্যে আমি একটা বললাম যে কিছু congenital condition like undescended testes, কিছু congenital disease like Carter's syndrome. Another word বললাম thermal factor like varicocele or some other condition of the testes. There is cooling mechanism impaired. Infection এর মধ্যে one important হচ্ছে মামোরকাইটিস, some chronic infectious disease like bronchiectasis, chronic lung disease, bacterial and viral infection. General condition বললাম যদি chronic debilitating disease থাকে, malnutrition, heavy smoking, alcohol consumption. Endocrine বললাম Kalman syndrome, Sartori cell only syndrome, and hyperprolactinemia. Genetic condition এর মধ্যে Klinefelter syndrome and deletion of the long arm of Y chromosome. Iatrogenic বললাম some drugs and as well as radiation and immunological. তাহলে এই কয়টা হেডলাইনের ভিতর দিয়ে আমরা দেখতেছি যে তার স্পারমেটোজেনেসিস ইম্পেয়ার্ডনেস এর কারণ। এখন আমি সেকেন্ড হেডলাইনে যাব, তোমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। এইটুকুর মধ্যে কোনো কোয়ারি আছে কিনা? না ম্যাম, এইটুকুর মধ্যে কোয়ারি নাই। এখন আমরা দ্বিতীয় ফ্যাক্টরে যদি যাই, সেকেন্ড আমরা বললাম অবস্ট্রাকশন অফ দ্য ইফারেন্ট ডাক্ট সিস্টেম। স্পার্ম তৈরি হয় টেস্টিসে, টেস্টিস থেকে তৈরি হওয়ার পর এটার ইফারেন্ট ডাক্টিল হয়ে ইজাকুলেটরি হয়ে সেমিনাল ভেসিকল প্রস্টেট হয়ে এটা ইমিশন হয়। কাজেই তার এই যে ইফারেন্ট ডাক্ট সিস্টেমে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয় তাহলে তো তৈরি হয়ে সেই ডাক দিয়ে বের হতে পারবে না। এই অবস্ট্রাকশনের কারণ কি? এই অবস্ট্রাকশনের এক নাম্বার কারণ হলো গিয়ে তোমার ইনফেকশন দিয়ে অবস্ট্রাকশন হইতে পারে, লাইক টিউবারকুলোসিস, গনোকক্কাল, এগুলো এসটিডি যেগুলা যেসব অর্গানিজম হয় সেগুলা যদি তার ইনফেকশন হয়। আরেকটা হচ্ছে সার্জিক্যাল ট্রমা, হার্নিওরেফি, ভেসেক্টমি এই জায়গায় করা হচ্ছে, এতে যদি গিয়ে পরবর্তীতে তার কোনো অবস্ট্রাকশন ডেভেলপ করে। আর কিছু ডিজিজ কন্ডিশন আছে যেমন ইয়ং সিনড্রোম, এখানে কি হয় ইপিডিডাইমাল অবস্ট্রাকশন সাথে ব্রঙ্কিয়েক্টাসিস এবং স্পার্ম অ্যাবনরমালিটি থাকে। দেখা যায় যে ইপিডিডাইমাল অবস্ট্রাকশনের জন্য স্পার্ম সাধারণত ট্রাভেল করতে পারে না। তাহলে অবস্ট্রাকশনের মধ্যে মেইন কারণ হচ্ছে ইনফেকশন, কিছু সার্জিক্যাল ট্রমা, আর হচ্ছে কিছু ডিজিজ কন্ডিশন লাইক ইয়ং সিনড্রোম। আসো হলো থার্ড ক্যাটাগরিতে। 3 নাম্বার ছিল আমাদের ফেলিয়ার টু ডিপোজিট স্পার্ম হাই ইন দা ভেজাইনা। এই ফেলিয়ারের কারণ কি? এই ফেলিয়ারের কারণ হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, যদি ইরেকশনে কোনো প্রবলেম হয়। কয়টাল ডিসফাংশনের মধ্যে কি কি? প্রিমেচুর ইজাকুলেশন হইতে পারে, রেট্রোগ্রেড ইজাকুলেশন হইতে পারে, ইজাকুলেশনই হলো না। Another one, hypospadias. This is congenital disease of the penis. কাজেই এই তিনটা কন্ডিশন হলে সাধারণত দেখা যায় যে sperm not deposited high in the vagina. Fourth, error in the seminal fluid. Seminal fluid এ কি হইতে পারে? এখানে আরেকটা জিনিস বলা উচিত, যেখানে failure to deposit sperm in the vagina, এখানে আরেকটা বলা উচিত, সেটা হচ্ছে স্পার্মে যদি কোনো অ্যাবনরমালিটি থাকে, দেখা গেল স্পার্মটা ইমোটাইল, তাহলে তো সে ডিপোজিট হইতে পারবে না, এসেন্ড করতে পারবে না। অ্যাবনরমাল স্পার্ম মোটিলিটি বলো, মরফোলজি বলো, যদি অ্যাবনরমাল স্পার্ম থাকে, দে আর নট ডিপোজিটেড হাই ইন দা ভেজাইনা,
আসো সেমিনাল ফ্লুইডে কি কি অ্যাবনরমালিটি হইতে পারে? একটা হচ্ছে এটা ভলিউম যদি অনেক কম হয়, লো ভলিউম, আবার আরেকটা হইতে পারে হাই ভলিউম। তাহলে দুটাই কিন্তু অ্যাবনরমাল। আনডিউ ভিসকোসিটি, এমন থিক, এটাতে কিন্তু ক্লাম্পিং হয়ে যায়, সাধারণত দেখা যায় স্পামের প্যারামিটার গুলা ঠিক থাকে না। অ্যানাদার ওয়ান হচ্ছে লো ফ্রুক্টোজ কন্টেন্ট, হাই প্রোস্টাগ্ল্যান্ডিন কন্টেন্ট, দিস আর রেসপন্সিবল ফর ইনফার্টিলিটি। তাহলে দেখো মেইলের ক্ষেত্রে কিন্তু মোটামুটি আমি প্যারামিটার গুলো আলোচনা করে ফেলছি, কি কি কারণে ইনফার্টিলিটি হইতে পারে। এখন তোমরা আমাকে বলো যে আমি যে এটিওলজি গুলা বললাম এটার মধ্যে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কিনা বা প্রবলেম আছে কিনা। তাহলে আমি নেক্সট প্রসিড করব। কোথাও সমস্যা আছে যেটুকু বললাম? হ্যালো, না ম্যাম। একজন কথা বললে হবে না, পার্টিসিপেন্টের মধ্যে ছেলেরা নাই? মেল পার্টিসিপেন্ট ছেলেদেরকে কথা বলতে হবে। আমি তো বুঝা গেছে। এবার আসো আমরা ইনভেস্টিগেশনে যাব। মেইলেরটা একটু পড়াই ফেলি আগে, তাহলে তোমাদের সিকোয়েন্স গুলা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মেইলের ক্ষেত্রে আসো। মেইলে আমরা কি করব? পেশেন্ট কিভাবে অ্যাপ্রোচ করব, ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু ইনভেস্টিগেশন। মেল একটা পেশেন্ট ইনফার্টিলিটি নিয়ে আসলো, তুমি কিভাবে প্রসিড করবা ইনভেস্টিগেশনে? প্রসিড করতে গেলে আমাদের হিস্ট্রি নিতে হবে প্রপারলি। হিস্ট্রির মধ্যে এজ একটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট। এজ মেইলের কিন্তু আমরা একটা ভুল ধারণা অনেকেরই থাকে যে ছেলেদের আবার এজ একটা বিষয় নাকি। ইয়েস, দিস ইজ অলসো এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর লাইক ফিমেল, দো নট সো ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? কারণ সময়ের সাথে মেইলের সিমেনের প্যারামিটার গুলা কিন্তু হ্যাম্পার হইতে থাকে। কাজে এজ একটা ইম্পর্টেন্ট। বিশেষ করে 40 পরে দেখা যায় যে ছেলেদের সিমেনের প্যারামিটার, স্পারমেটোজোয়ার মরফোলজি, মোটিলিটি, ফাংশনে কিন্তু ইম্পেয়ারনেস আসে। কাজেই ছেলেদের ক্ষেত্রে এজ একটা ফ্যাক্টর। আসো ডিউরেশন অফ ম্যারেজ, কতদিন তার ইনফার্টিলিটি, হিস্ট্রি অফ প্রিভিয়াস ম্যারেজ, তার আগে বিয়ে শাদী হয়েছে কিনা, এন্ড দে হ্যাভ children or not, contraception use. Another one, sexual dysfunction, this is coital problem or not, coital history টা এখানে ভালোভাবে নিতে হবে। and anosmia কেন? আমি যে বললাম কালম্যান সিনড্রোম, কিছু ডিজিজ আছে যেগুলাতে ফার্টিলিটির সাথে অন্য ফ্যাক্টর গুলো রিলেটেড। যেমন কালম্যান সিনড্রোমে কি হয়, গোনাডোট্রোপিন ডিফিসিয়েন্সির সাথে তার olfactory নার্ভ কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যায়, যার কারণে এনোজমিয়া ডেভেলপ করে। কোনো পেশেন্টের যদি ফার্টিলিটির সাথে এরকম এনোজমিয়া হিস্ট্রি থাকে, বুঝতে হবে যে তার ওই সিনড্রোমটা আছে কিনা। কাজে হিস্ট্রিতে কিন্তু এই ফ্যাক্টর গুলা দেখা লাগবে। আসলে মেডিকেল হিস্ট্রিতে তার ছোটবেলা কোনো মামরকাইটিস হয়েছে কিনা, কোনো এসটিডি রিলেটেড ডিজিজ আছে কিনা, কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা, যেগুলো আগে আলোচনা করছি, যেমন ব্রঙ্কিএক্টাসিস, রিকারেন্ট চেস্ট ইনফেকশন। তারপরে হচ্ছে তার কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা, টেস্টিস অথবা পেলভিসের অ্যারাউন্ডে তার কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা, হার্নিওরেফি, হার্নিওপ্লাস্টি, ভেরিকোসেল রিপেয়ার, এরকম কোনো হিস্ট্রি আছে কিনা। তারপরে হচ্ছে তার স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, এই টাইপের কোনো প্রবলেম আছে কিনা, এগুলা কিন্তু জিজ্ঞাসা করতে হবে। হিস্ট্রিতে তোমাকে এগুলো একদম ক্লিয়ারলি নিতে হবে। আসে এক্সামিনেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পেশেন্টের বিএমআই দেখতে হবে, ওভারওয়েট কিনা। হেয়ার প্যাটার্ন, ছেলেদের ক্ষেত্রে হেয়ার প্যাটার্ন ইম্পর্টেন্ট, হেয়ার প্যাটার্ন, হেয়ার গ্রোথ এবং গাইনোকোমাসিয়া আমরা একটু আগে পড়লাম। কিন্তু প্রোল্যাকটিন লেভেল বেশি হলে ছেলেদের ইম্পোটেন্সি ডেভেলপ করে। তাহলে প্রোল্যাকটিন লেভেল বেশি হলে আমরা জানি আরেকটা ক্লিনিক্যাল অ্যাবনরমালিটি থাকে, সেটা হচ্ছে গাইনোকোমাসিয়া। তাহলে গাইনোকোমাসিয়া আছে কিনা এটা দেখা লাগবে। তাহলে জেনারেল এক্সামিনেশনের মধ্যে বিএমআই সাথে হেয়ার প্যাটার্ন, হেয়ার গ্রোথ এবং গাইনোকোমাসিয়া দেখতে হবে। আসলে জেনিটাল এক্সাম, ছেলেদের জেনিটাল এক্সাম গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, ইনস্পেকশন এন্ড পালপেশন অফ দ্য জেনিটালিয়া। এখানে কি দেখতে হবে, সাইজ এন্ড কনসিস্টেন্সি অফ দ্য টেস্টিস। টেস্টিসের একটা নির্দিষ্ট সাইজ আছে, কিন্তু এটা অ্যাটলিস্ট 20 ml থাকে। যদি সাইজ এবং কনসিস্টেন্সি টেস্টিসের ঠিক আছে কিনা এটা দেখা লাগবে। এটাতে অ্যাবনরমালিটি থাকলে কিন্তু তোমাকে অন্য দিকে প্রসিড করতে হবে। কাজেই টেস্টিসের সাইজ এন্ড পজিশন, কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট।
Another one, there is presence of any hydrocele, varicocele, present or not, এটা দেখতে হবে। তাহলে এক্সামিনেশনের মধ্যে আমাদের জেনারেল এক্সামিনেশনে এইগুলা ছাড়া আমরা জেনিটাল এক্সামিনেশনে এই কয়টা জিনিসের উপর গুরুত্ব দিব। এরপর চলে আসবো হলো গিয়ে তোমার ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশনের মধ্যে বেসিক কিছু ইনভেস্টিগেশন তো লাগেই, যেমন তার ডায়াবেটিস আছে কিনা, তার কোনো ইনফেকশন আছে কিনা, এগুলার জন্য তুমি রুটিন কিছু বেসিক টেস্ট করাবা। এগুলা ছাড়া মেইন ফার্স্ট স্টেপ অফ ফার্টিলিটি ইনভেস্টিগেশন ইন মেল, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। Semen analysis. This should be the first step in investigation. কারণ তুমি যদি এটা করো, কোনো গার্স অ্যাবনরমালিটি থাকলে কিন্তু তুমি ধরে ফেলতে পারবা। স্পামের অ্যাবনরমালিটি গুলা দেখেই আমরা কিন্তু পরবর্তী এই পেশেন্টের কোন দিকে প্রসিড করতে হবে সেটা কিন্তু নির্ধারণ করি। তাহলে এই যে স্পামের ইনভেস্টিগেশন আমরা করব, সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিসে তাহলে আমরা চলে আসি, সিমেন অ্যানালাইসিসে কি কি প্যারামিটার আমাদের দেখতে হয় সিমেন অ্যানালাইসিসের মধ্যে। সিমেন অ্যানালাইসিসের একটা হলো গিয়ে ভলিউম, এটা তোমাদের পরীক্ষায় আসে। সিমেন অ্যানালাইসিস হু কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে, কিন্তু হু এর একটা ক্রাইটেরিয়া আছে, তুমি সিমেন অ্যানালাইসিস করে এই প্যারামিটার গুলা দেখবা এবং এই প্যারামিটার গুলার একটা রেফারেন্স ভ্যালু দিয়ে দিছে। তাহলে আমরা প্রথমে আসি কি কি আমরা দেখব। ফার্স্ট অফ অল ভলিউম, পিএইচ, viscosity, sperm concentration, sperm count, motility, morphology, vitality, leukocyte, round cell and sperm agglutination। তাহলে এতগুলা জিনিস দেখা হয়। প্রথমে আসো ভলিউম। ভলিউম এখানে কত থাকবে? ভলিউম সাধারণত দেখা যাচ্ছে এখানে 1.5 থেকে 2 ml পর্যন্ত থাকবে ভলিউম। pH 7.2 to 7.8 normal reference value. Viscosity, viscosityটা এখানে less than 3, এখানে এটাকে হবে কারণ বেশি ভিসকাস হলে স্পার্ম এগ্লুটিনেশন হয়ে যায়, ইনফার্টিলিটি এদের ডেভেলপ করে বেশি, কাজে ভিসকাস একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকবে, এর বেশি হলে হবে না। স্পার্ম কনসেন্ট্রেশন, স্পার্ম কতটুকু থাকবে পার ml এ? আগে ছিল 20 মিলিয়ন পার ml, কিন্তু এবারে যেটা করা হয়েছে এটাকে কমায় আরো নিয়ে আসা হয়েছে 15 মিলিয়ন পার ml। তাহলে 2010 এর ক্রাইটেরিয়া এখন নেমে আসছে 15 মিলিয়ন পার ml। আসো টোটাল স্পার্ম কাউন্ট, টোটাল স্পার্ম কাউন্ট কত থাকবে? মোর দেন 40 মিলিয়ন পার ইজাকুলেট, পার ইজাকুলেটে 40 মিলিয়নের বেশি থাকবে। এইটা এখন কমে আসছে কত? 39 মিলিয়ন পার ইজাকুলেট, একটু কমে আসছে। আমি যেটা বলতেছি 2010 এর আগের রেফারেন্স এবং 2010 এর সবগুলা চেঞ্জ হয়নি, যে কয়টা একটু একটু চেঞ্জ হয়েছে আমি সাথে বলে দিচ্ছি তোমাদের। মোটিলিটি মোর দেন 50% প্রগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে 2010 এ এসে এটা 32% মোটাইল হলেই হবে। তাহলে আগে ছিল মোর দেন 50%, এখন 32%। মরফোলজি মোর দেন 14% মরফোলজিক্যালি নরমাল থাকতে হবে, এটা কমে এখন আসছে মরফোলজিক্যালি 4% হলেই হবে। ভাইটালিটি 75%, লিউকোসাইট কাউন্ট লেস দেন 1 মিলিয়ন পার ml থাকবে, রাউন্ড সেল লেস দেন 5 মিলিয়ন পার ml, sperm agglutination less than 10% spermatozoa with adherent particle। আমি স্পামের এই যে প্যারামিটার গুলা বললাম, এটা তোমাদের কিন্তু পরীক্ষায় শর্ট নোট থাকে। ম্যাম মরফোলজি থেকে একটু আবার একটু রিপিট করলে ভালো। এটা আবার বলবো? মরফোলজি থেকে শুরু। মরফোলজি 2010 এর আগে ছিল 14%, মোর দেন 14%, এখন হচ্ছে 4%। এখন আসো কিছু কিছু নেইমে যেগুলা স্পার্মের প্যারামিটারে অ্যাবনরমালিটি থাকলে আমরা বলি, যেমন স্পার্মিয়া। স্পার্মিয়া মানে কি? স্পার্মিয়া হলো ফেলিওর অফ ইমিশন অফ সিমেন, কোনো সিমেনই বের হয় না, এটা হলো স্পার্মিয়া, এই কন্ডিশনটাকে বলা হয় স্পার্মিয়া।
আসো এজোস্পার্মিয়া মানে কি নো স্পার্ম ইন দা সিমেন। আগেরটা বললাম কোনো সিমেনই নাই, নো ইমিশন অফ সিমেন। ইজাকুলেশনে যদি তার কোনো সিমেনই না বের হয় সেটা হচ্ছে স্পার্মিয়া। এজোস্পার্মিয়া হচ্ছে নো স্পার্মাটোজোয়া ইন দা সিমেন। এজোস্পার্মিয়াতে কোনো স্পার্মাটোজোয়া নাই, সিমেন আছে কিন্তু সেই সিমেনে কোনো স্পার্মাটোজোয়া নাই। বেলা দুইটা কন্ডিশন। আসো হাইপোস্পার্মিয়া, হাইপো লো সিমেন ভলিউম, যদি সিমেনের ভলিউম কম থাকে। অলিগোস্পার্মিয়া, sperm count less than 15 million per ml. Polyspermia, count more than 350 million per ml. Stenozoospermia, if there is reduced sperm motility. Necrospermia, dead or immotile sperm, called necrozoospermia. Teratozoospermia, if more than 70% spermatozoa with abnormal morphology. অলিগো, স্টেনো, টেরাটোজোস্পার্মিয়া। এখানে তিনটা প্যারামিটারেই গন্ডগোল। অলিগো মানে কাউন্ট কম, স্টেনো মানে মোটিলিটি কম, টেরাটো মানে মরফোলজিতে ডিফেক্ট। তাহলে কাউন্টে, মোটিলিটি, মরফোলজি তিনটাতেই যদি গন্ডগোল থাকে সেটাকে আমরা বলি অলিগো, স্টেনো, টেরাটোজোস্পার্মিয়া। এটা কি ক্লিয়ার? আমি এই টার্মগুলো বললাম, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আমরা জিজ্ঞাসা করি। তোমাদের এই টার্মগুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। হ্যাঁ, এই টার্মগুলো কি তোমাদের ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আসো এই সিমেন অ্যানালাইসিস ছাড়া আমরা কি কি ইনভেস্টিগেশন করি? আমরা আর কি কি করি? কিছু হরমোন অ্যানালাইসিস করি তাদের ক্ষেত্রে, যেমন এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, টিএসএইচ। আমরা এই 4-5টা হরমোন অ্যানালাইসিস করি। এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, টিএসএইচ। এফএসএইচ, এলএইচ করা হয় কখন? যখন দেখা যায় যে তাদের টেস্টিকুলার ডিসফাংশন হয়েছে, তখন এফএসএইচ, এলএইচ করা হয়। প্রোল্যাকটিন আমি আগেই বলছি হাইপার প্রোল্যাকটিন ইম্পোটেন্সি ডেভেলপ করে। তারপর তার লিডিক সেল যদি ডিসফাংশন থাকে সেখানে টেস্টোস্টেরন কম আসবে। তাহলে এই হরমোনগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে। আর কি করা হয়? সাধারণত টেস্টিকুলার বায়োপসি করা হয়। টেস্টিকুলার বায়োপসি কাদের করা হয়? যারা এজোস্পার্মিক অথবা সিভিয়ার অলিগোস্পার্মিক। এটা কি তৈরি হচ্ছে টেস্টিজে নাকি অবস্ট্রাকশনের জন্য? এই জন্য এটা ডিফারেন্সিয়েট করার জন্য টেস্টিকুলার বায়োপসি করা হয়। Another investigation, transrectal ultrasound. এই আল্ট্রাসাউন্ড করে কি দেখি আমরা? To visualize the seminal vesicle, prostate, ejaculatory duct have any obstruction or not. তাহলে এই আল্ট্রাসাউন্ড করা হয়। Another one, karyotyping. Karyotyping is the last option. It is done in genetic condition, genetic abnormal condition like Klinefelter syndrome. এইসব কন্ডিশনে সাধারণত আমরা ক্যারিওটাইপিং করি। তাহলে মেইলের ইনভেস্টিগেশনের মধ্যে যদি আমরা আসি, প্রথমেই আমাদের করা হয় সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিসের পর কিছু হরমোনাল ইনভেস্টিগেশন, দেন টেস্টিকুলার বায়োপসি, ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড, এন্ড লাস্ট অফ অল ক্যারিওটাইপ। আর আরেকটা করা হয় যেটা ইউরেথ্রাল সোয়াব। ইউরেথ্রাল সোয়াবটা নেওয়া হয় কেন? ফর কালচার সেনসিটিভিটি। তার কোনো গণকক্কাল, কোনো টিউবারকুলার, কোনো তার এই ইনফেকশন, এসটিডি রিলেটেড ইনফেকশন আছে কিনা, কারণ ইনফেকশন একটা কারণ অবস্ট্রাকশনের। কাজেই ইউরেথ্রাল সোয়াব নেওয়া হয় টু সি এনি পাস সেল প্রেজেন্ট অর নট। তাহলে এটা গেল তোমাদের মেইলের ইনভেস্টিগেশন পর্যন্ত আমরা আসলাম। এখন আমি শুরু করি ফিমেল ট্রিটমেন্টটা পরে পড়াই, দুইটা কম্বাইন করে। এখন ফিমেল বুঝি নাই। আল্ট্রাসাউন্ডে কি দেখবো? আল্ট্রাসাউন্ডে দেখবা ইট ইজ ডান টু ভিজুয়ালাইজ দ্য সেমিনাল ভেসিকল, প্রোস্টেট এন্ড ইজাকুলেটরি ডাক্ট অবস্ট্রাকশন। এই জায়গাগুলোতে কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেমিনাল ভেসিকলে, প্রোস্টেটে, ইজাকুলেটরি ডাক্টে, সেটাই দেখা হয়।
আসো ফিমেল দিয়ে আমরা এখন শুরু করি। আমরা কিন্তু মেইলে ইনভেস্টিগেশন পর্যন্ত আমরা পড়ালাম। আসো ফিমেলে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার, আমি শুরু করি ফিমেল দিয়ে। হ্যাঁ, ফিমেল ইনফার্টিলিটিতে যদি আসি আমরা, ফিমেলে দেখো কি কি আছে। মেইন হলো ওভুলেটরি ডিসফাংশন। আমরা জানি যে ফিমেল ফার্টিলিটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ওভুলেশন হওয়া লাগবে, মাস্ট। ওভুলেশন না হলে কিন্তু ওসাইট রিলিজ হবে না। সো ওভুলেশনে যদি কোনো প্রবলেম থাকে, ওভুলেটরি ডিসফাংশন 30 থেকে 40% ক্ষেত্রে ওভুলেটরি ডিসফাংশন ইজ রেসপন্সিবল। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। তাহলে ওভুলেটরি ডিসফাংশন হলো 30 to 40%, টিউবাল ডিজিজ 25 থেকে 35%, ইউটেরাইন ফ্যাক্টর 10%, সার্ভাইকাল ফ্যাক্টর 5%, and pelvic endometriosis 1 to 10%. 1 2 3 4 5টা হেডলাইনে আমরা কিন্তু ভাগ করলাম। প্রথমটা যেটা বললাম 30 to 40% ক্ষেত্রে হলো ওভুলেটরি ডিসফাংশন। ওভুলেটরি ডিসফাংশন কি কি আসে এটার মধ্যে দেখো, এন ওভুলেশন হইতে পারে অথবা অলিগো ওভুলেশন, ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ, ওভারি আছে কিন্তু এটা রিজার্ভ কম, পটেনশিয়ালিটি কম, রিজার্ভটা আমি পরে আসতেছি, আলোচনা করব। লুটিয়াল ফেজ ডিফেক্ট এন্ড লুটিনাইজ আনরাপচার ফলিকল। তাহলে আমরা ওভারিয়ান ফ্যাক্টরের মধ্যে ওভুলেটরি যে ডিসফাংশন হচ্ছে এটা 4টা কন্ডিশনে ভাগ করা হলো। একটা হলো এন ওভুলেশন অর অলিগো ওভুলেশন, ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ, লুটিয়াল ফেজ ডিফেক্ট এন্ড লুটিনাইজ আনরাপচার ফলিকল। এন ওভুলেশনের কমন উদাহরণ হলো কি? পিসিওডি। PCOD is one of the N ovulation or oligo ovulation and important example কি কি কন্ডিশন হইতে পারে? একটা হচ্ছে adrenal dysfunction, thyroid dysfunction, আর একটা হলো গিয়ে তোমার PCOD. PCOD is the most common polycystic ovarian disease, যেটা premature ovarian failure। তাহলে ওভারিয়ান ডিসফাংশনের মধ্যে আমরা কি কি বললাম? এন ওভুলেশন অর অলিগো ওভুলেশন। এই এন ওভুলেশন আর অলিগো ওভুলেশন কাদের কাদের হয়? সাধারণত দেখা যায় যে যাদের এন্ডোক্রাইন ডিসঅর্ডার থাকে, বিশেষ করে পিসিওডি, থাইরয়েড ডিসফাংশন, এড্রেনাল হাইপারএড্রেনালিজম, যদি এড্রেনাল ডিসফাংশন থাকে। এছাড়া আরো কিছু কন্ডিশনে হয়, যেমন প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর, এলডারলি পেশেন্ট, এদের কিন্তু এন ওভুলেশন অথবা অলিগো ওভুলেশন থাকে। ওভুলেশন যদি নাই হয় বা প্রপারলি না হয় তাহলে কিন্তু এদের কনসিভ করা সম্ভব হয় না। আমরা প্রত্যেকটা ডিজিজ নিয়ে আলোচনা করব না, জাস্ট এটিওলজি একটু একটু এটার মধ্যে যেটা আসবে সেটা বলে দিব আমি, না হলে তোমাদের কিন্তু অনেক হয়ে যাবে, লম্বা। আসো ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ, আরেকটা বললাম ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ। এখানে দেখো বিশেষ করে ওভারিয়ান রিজার্ভ একটা টার্ম। রিজার্ভ মানে কি? ওভারির মধ্যে নির্দিষ্ট পরিমাণ ফলিকল থাকা লাগবে এইজের সাথে ইকুইভ্যালেন্ট করে। যদি নির্দিষ্ট পরিমাণ ফলিকল না থাকে, ফলিকলের সংখ্যা কম থাকে, ওভারিটা অনেক সময় এইজের সাথে, ওভারির কিছু প্যারামিটার আছে, যেমন একটা ভলিউম তার নির্দিষ্ট থাকবে, এত ওয়েট থাকা লাগবে, ভলিউম। এখানে স্টোমার কন্টেন্ট এবং ফলিকলের একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। যদি দেখা যায় যে ভলিউমটা কমে গেছে, তার ফলিকুলের নাম্বারটা কমে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু রিজার্ভ, এটাকে বলে রিজার্ভ। এগুলা কিন্তু ওভারির পটেনশিয়ালিটিটাকে কমে যাওয়া বোঝায়। এটা আমরা কিছু টেস্টের মাধ্যমে বুঝি, যেমন এফএসএইচ করলে আমরা বুঝি, এমএইচ করলে আমরা বুঝি, এত কঠিনে যাওয়ার দরকার নাই। যদি ওভারিয়ানে তার ফলিকুলের সংখ্যা কমে যায়, ওভারির ভলিউমটা ছোট হয়ে যায়, সেক্ষেত্রে এই ওভারি দিয়ে কিন্তু তার ফার্টিলিটিটা হবে না। তাহলে ওই জন্যই বলা হয়েছে যে যদি ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ হয়। লুটিয়াল ফেজ ডিফেক্ট, লুটিয়াল ফেজ কখন আসবে? সাধারণত ওভুলেশনের পরে লুটিয়াল ফেজ আসে। এই লুটিয়াল ফেজের জন্য দায়ী হলো কর্পাস লুটিয়াম। ওভুলেশন হওয়ার পরে ফলিকলটা কনভার্ট হয় কর্পাস লুটিয়ামে, সেই কর্পাস লুটিয়াম থেকে আসে কি? প্রজেস্টেরন মেইনটেইন দ্য লুটিয়াল ফেজ। কিন্তু কোনো কারণে যদি কর্পাস লুটিয়ামটা প্রপারলি ফাংশনিং না হয় অথবা ডিফেক্টিভলি ফর্ম হয়,
সেখান থেকে ইনএডিকুয়েট প্রজেস্ট্রন আসে এবং সেক্রেটারি ফেজটা মেনটেন হয় না, লুটিয়াল সেখানে ডিফেক্ট দেখা দেয়, ওই কন্ডিশনটাকে বলা হয় লুটিয়াল ফেজ ডিফেক্ট ডিউ টু ইনএডিকুয়েট অর ইমপ্রপার development of corpus luteum and insufficient progesterone secretion গেল। আসে এখানে লুটিয়াল ফেজ ডিফেক্ট। লুটিয়াল ফেজ ডিফেক্ট কি দুইটা টার্মের মধ্যে পার্থক্য আছে দেখো। লুটিয়াল ফেজ ডিফেক্ট আমি এখন পড়াই ফেলছি, এখানে কর্পাস লুটিয়াম সাধারণত দেখা যায় প্রপারলি ফর্ম হয় না, ফাংশন করে না। লুটিনাইজ আনরাপচার ফলিকেল, লুটিনাইজ সাধারণত দেখা যায় যে ওভুলেশন হওয়ার পরে কর্পাস লুটিয়াম তৈরি হয়, এখানে কিন্তু ওভুলেশন হবে না। ওভুলেশন না হয়ে ওভারের ভিতর ওভামটা ট্র্যাপ হয়ে থাকে, ওই অবস্থায় রাপচার না হয়ে এটা লুটিনাইজ হয়ে যায়, আনরাপচার, এই জন্য এটার নাম আসছে আনরাপচার, লুটিনাইজ আনরাপচার ফলিকল। এটা আমরা কোথায় দেখি? এটা আমরা বেশি দেখি পিসিওডি পেশেন্টদের ক্ষেত্রে, বেশি দেখি এন্ডোমেট্রিওসিস যেসব পেশেন্টদের থাকে তাদের ক্ষেত্রে। তাহলে আমরা চারটা কন্ডিশন পেলাম, এন ওভুলেশন অর অলিগো ওভুলেশন, ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ, লুটিয়াল ফেজ ডিফেক্ট, লুটিনাইজ আনরাপচার ফলিকল। বেসিক্যালি ফিমেলদের ক্ষেত্রে যতগুলা ফ্যাক্টর রেসপন্সিবল তার মধ্যে এই ওভুলেশন ডিসঅর্ডার গুলা বেশি বেশি কমন, এগুলাই বেসিক্যালি পাওয়া যায় বেশি। তাহলে আমি তোমাদের বললাম এন ওভুলেশনের মধ্যে পিসিওডি, থাইরয়েড ডিসফাংশন, অ্যাড্রেনাল ডিসফাংশন, প্রিমেচুর ওভারিয়ান ফেলিয়ার, এগুলো হচ্ছে মেইন কারণ এন্ডোক্রাইনোপ্যাথিস গুলা। ওভারিয়ান রিজার্ভের মধ্যে যদি ওভারিয়ান ভলিউম কমে যায়, তার ফলিকেলের নাম্বার কমে যায়, দিস ওভারি নট ফাংশনিং প্রপারলি। লুটিয়াল ফেজ ডিফেক্ট বললাম, ইফ কর্পাস লুটিয়াম নট প্রপারলি ফর্ম এন্ড ফাংশন এডুকুয়েটলি। লুটিনাইজ আনরাপচার ফলিকেল এখানে হলো দে হ্যাভ লুটিনাইজ বিফোর রাপচার ওভারি উইথ ওভারি ট্র্যাপ ইন দা ফলিকেল। এইটা সাধারণত দেখা যায় যাদের পেলভিক এন্ডোমেট্রিওসিস থাকে, এইসব কন্ডিশনে দেখা যায় যে এটা পাওয়া যায় বেশি। এছাড়া যাদের হাইপার পোলেকটিনিমিয়া থাকে, এন্ড আরেকটা কন্ডিশন আছে যেটা হচ্ছে রেজিস্ট্যান্ট ওভারি সিনড্রোম। রেজিস্ট্যান্ট ওভারি সিনড্রোম কি? রেজিস্ট্যান্ট ওভারি সিনড্রোম মানে এখানে এফএসএইচ আছে কিন্তু রিসেপ্টরটা কাজ করে না, অথবা রিসেপ্টরটা রেজিস্ট্যান্ট, রিসেপ্টরটা রেজিস্ট্যান্ট হইতে পারে অথবা অ্যাবসেন্ট হইতে পারে, এটাকে রেজিস্ট্যান্ট ওভারি সিনড্রোম বলে। এটাতেও কিন্তু লুটিনাইজ আনরাপচার ফলিকেল সিনড্রোম হয়। তাহলে আমি ওভারিয়ান ডিসফাংশন গুলো শেষ করলাম, এখন আসো টিউবাল ডিজিজ। টিউবের ডিজিজ আমি কিন্তু একদম শুরুতেই তোমাদের বলেছিলাম কি কি ফ্যাক্টর রেসপন্সিবল, সেখানে কিন্তু আমি তোমাদের বলছি ফ্যালোপিয়ান টিউবটা প্যাটার্ন হইতে হবে, এটার ফিমরিয়েটেড এন্ডটা ফাংশনিং করা লাগবে প্রপারলি, পিকআপ অ্যাক্টিভিটি, আর ভিতরে যে সিলিয়া আছে সেই সিলিয়ারি ফাংশনও তার থাকতে হবে যাতে ফার্টিলাইজ হওয়ার পরে এইটাকে এক্সপালসিভ ইফোর্টের মাধ্যমে, সিলিয়ারি ইফোর্টের মাধ্যমে ইউটেরাইন ক্যাভিটির ভিতর সে পৌঁছায় দিতে পারে। তাহলে এই যে টিউবাল ডিজিজ কিছু কন্ডিশন আছে যেগুলাতে তার এই সমস্যাটা হয়। সমস্যা কি? ফিমরিয়েটেড এন্ডটা দেখা যায় যে তার ব্লক হয়ে আছে অথবা অ্যানাটমিক্যাল রিলেশনে নাই। আরেকটা কি? কোনো ইনফেকশনের কারণে তার হয়তো এন্ডোসালফিনজাইটিস অথবা কোনো কারণে ইনফেকশনের কারণে তার সিলিয়ারি গুলা ড্যামেজ হয়ে গেছে, সে টিউবের মধ্যে ফার্টিলাইজ হয়ে ওখানেই রয়ে গেল, সে আর ইউটেরাইন ক্যাভিটিতে পৌঁছাতে পারলো না। দুইটাই তাহলে কন্ডিশন খারাপ। তাহলে এটার মেইন কারণ হলো ইনফেকশন। এই ইনফেকশনের কারণে পেরিটিউবাল এডেশন হতে পারে, টিউবের চারিপাশে এডেশন হয়ে তার রিলেশনশিপটা নষ্ট করে দেয়, ওভারির সাথে পিক আপ হয় না। আরেকটা হইতে পারে ইন্টারটিউবাল ড্যামেজ। ইন্টারটিউবাল মানে এন্ডোসালফিনজাইটিস, বিশেষ করে ক্লামাইডিয়া, গনোকোকা, এগুলা কি করে? এন্ডোসালফিনজাইটিস এন্ড দে ড্যামেজ দা সিলিয়া উইদিন দা ফ্যালোপিয়ান টিউব। টিউবারকুলোসিস এগুলো হলো কারণ। তাহলে ইনফেকশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়া আর কি হইতে পারে? এছাড়া হইতে পারে যদি টিউবাল কোনো সার্জারি হয়। টিউবাল কি কি সার্জারি হইতে পারে? টিউবাল সার্জারির মধ্যে একটা হচ্ছে যদি তার কোনো লাইগেশনের হিস্ট্রি থাকে, স্টেরিলাইজেশন, তাদের কিন্তু সাধারণত দেখা যায় যে ইনফার্টিলিটি ডেভেলপ করে। অথবা টিউবাল আরো সার্জারি আছে, আমরা বিশেষ করে একটোপিক প্রেগন্যান্সির জন্যই বেশি করা হয়। সালফিংজেক্টমি ছাড়া কনজারভেটিভ যে সার্জারি গুলা, সালফিংগোটমি, এগুলাতে কিন্তু হ্যাম্পার হয়। তাহলে তোমার মেইন কারণ হলো গিয়ে টিউবাল ফ্যাক্টরের মধ্যে একটা হলো ইনফেকশন, এটা দিয়ে পেরিটিউবাল এডেশন এন্ড ইন্টারটিউবাল ড্যামেজের মাধ্যমে সে ইনফার্টিলিটি করে।
আরেকটা হচ্ছে গিয়ে তোমার এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস কি হয়, এটা তো আর ইনফেকশন না, এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। এখানে যেটা হয় টিউব ওভারি এগুলা এডেশন হয়, এমন অবস্থা হয় যে এদের রিলেশনশিপটা ঠিক থাকে না। দেখা যায় যে টিউবটা গিয়ে পোস্টেরিয়র ওয়ালে অ্যাডহেরেন্ট হয়ে আছে, রিলেশনশিপ ঠিক না থাকলে কি হবে, ওসাইট রিলিজ হবে, বাট দিস ওসাইট নট রিচ টু দ্য ফ্যালোপিয়ান টিউব বিকজ টিউব নট ফাংশনিং প্রপারলি। সো আমরা টিউবাল ফ্যাক্টর বললাম। এখন আসে ইউটেরাইন ফ্যাক্টর। ইউটেরাইন ফ্যাক্টর কি কি? ইউটেরাইন ফ্যাক্টরের মধ্যে এক নাম্বার হলো ইউটেরাইন হাইপোপ্লাসিয়া, ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েডের মধ্যে সবগুলা কিন্তু করবে না, কমন হলো সাবমিউকাস ফাইব্রয়েড আর কিছু কিছু ক্ষেত্রে ইন্ট্রামুরাল ফাইব্রয়েড। থার্ড ওয়ান হলো এন্ডোমেট্রাইটিস, ইট মে বি টিউবারকুলার। ফোর্থ হলো ইউটেরাইন সাইনেকিয়া। ফিফথ inadequate secretory endometrium. 7 congenital malformation of uterus. তাহলে ইউটেরাসের মধ্যে আমরা কি কি বললাম? ইউটেরাসের মধ্যে বললাম ইউটেরাইন হাইপোপ্লাসিয়া, কোনো কারণে যদি জেনেটিক্যালি মুলারিয়ান প্রবলেম হয়, মুলারিয়ান ডাক্ট থেকে কিন্তু ইউটেরাস আসে, তৈরি হয়, মুলারিয়ান ডাক্ট মতো ফর্ম না হয় তাহলে ইউটেরাস হাইপোপ্লাসিয়া হয়, প্রপারলি ডেভেলপ হয় না। Fibroid uterus, usually submucous and intramural fibroid are responsible. Endometritis, it's tubercular, they damage the endometrium. Another one, uterine synechia and endometrium. তাহলে দেখো ইউটেরাইন এতগুলা ফ্যাক্টর। ইউটেরাস কখন রেসপন্সিবল? ইউটেরাস হলো ফার্টিলাইজ সব হয়ে গেছে, যখন সেই ইউটেরাইন ক্যাভিটিতে ঢুকবে, সেই ইউটেরাসে যদি এই প্যাথোলজি থাকে তাহলে কিন্তু ইমপ্লান্ট হইতে পারে, তাই হয় টিউবে। তাহলে বেসিক প্রবলেম এখানে যেটা হয় ইমপ্লান্টেশনে। আসলে সার্ভিস, এখন সার্ভিসে কি কি কারণে হইতে পারে? সার্ভিসের প্যাথোলজি আমরা পড়লাম যে এখানে রেসপন্সিবল 5%। সার্ভিসে একটা হচ্ছে তার যদি কিছু অ্যানাটমিক্যাল ডিফেক্ট থাকে। অ্যানাটমিক্যাল ডিফেক্ট কি? ইলংগেটেড সার্ভিস, লম্বা সার্ভিস, কনজেনিটালি ইলংগেটেড সার্ভিস। তাহলে এটা সেমিনাল যে ইয়ে আছে, ফ্লুইড দিয়ে বাথ হয় না, যার কারণে তার প্রেগন্যান্সি আসে না। আরেকটা হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড ডিগ্রি ইন্ট্রাভেজাইনাল প্রলাপস, তাহলে congenital elongation of the cervix, second degree intravaginal prolapse। আর কিছু আর্থ্রোজেনিক কন্ডিশন। আর্থ্রোজেনিক কন্ডিশন হলো যদি কোনো কারণে তার অ্যাম্পুটেশন অথবা কোনাইজেশন অফ দ্য সার্ভিক্স হয়, অথবা তার ইনফেকশন একটা কারণ, ক্রনিক সার্ভিসাইটিস। এগুলাতে কি হয়? এগুলাতে দেখা যায় যে অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি কিন্তু ডেভেলপ করে ইনফেকশন থেকে। সেই অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি সার্ভাইকাল মিউকাসে থাকলে কি হয়, স্পারমাটোজোয়া যখন যায় তখন ওই যে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে ইনফার্টিলিটি ডেভেলপ করে। আর তার অ্যানাটমিক্যাল ডিফেক্টের কারণে সেমিনাল ফ্লুইড দিয়ে সেটা বাতি হয় না, যার কারণে তার সিমেন্টাল এন্ট্রান্স করতে পারে না। এটা গেলে একটা সেমিনাল পুল থেকে দূরে থাকে সার্ভিস। আর আরেকটা হলো যেটা বললাম যে আইট্রোজেনিক কিছু কারণে ইম্পুটেশন যদি করা হয়, কোনাইজেশন এখানে করলে কি হয়, এখানে মেইনলি সার্ভাইকাল সিক্রেশনটাই সাধারণত থাকে না, দেখা যায় স্ক্যান্টি সিক্রেশন থাকে। তাহলে এই ফ্যাক্টর গুলা সার্ভিসের ক্ষেত্রে রেসপন্সিবল। আসো বেজাইনাতে কিছু ফ্যাক্টর আছে। কি কি হইতে পারে? বেজাইনাল কিছু কনজেনিটাল ডিজিজ থাকে না, যেমন বেজাইনাল এট্রেসিয়া, ট্রান্সভার্স বেজাইনাল সেপ্টাম, ন্যারো ইন্টারটাস। এগুলাতে মেইন কারণ, অথবা ভেজাইনাল ইনফেকশন, এগুলা কিভাবে আবার ইনফার্টিলিটি করে? এগুলার মেইন কারণ হলো ডিসপেরোনিয়া, সে কয়টা ফাংশন মেইনটেইন করতে পারে না, যার কারণে তার ফার্টিলিটি প্রবলেম হয়। এগুলা ডাইরেক্ট করে না, এগুলা ইনডাইরেক্ট করে। কয়টা সি যদি তার না হয় তাহলে তো তার ফার্টিলিটি আসবে না। এখন আসো কিছু কম্বাইন ফ্যাক্টর আলোচনা করি। কম্বাইন ফ্যাক্টরের মধ্যে একটা হলো কিছু, এগুলা কমনলি আমি ফিমেল পেশেন্টদের অর্গান অনুযায়ী বললাম, তার যে ওভারিতে কি কি ফ্যাক্টর থাকে, ইউটেরাসে কি কি, সার্ভিসে কি, ভেজাইনাতে কি। এখন যদি আমি ধরি যে তার কিছু কম্বাইন ফ্যাক্টরের মধ্যে কিছু জেনারেল ফ্যাক্টর, যেমন এজ, মেলের ক্ষেত্রে এজ একটা রেসপন্সিবল, ফিমেল পেশেন্টদের এজটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, কারণ ফলিকেলের সাথে এজের একটা রিলেশন আছে। ফলিকেল একটা নির্দিষ্ট এজ পর্যন্ত এডুকেট পরিমাণে থাকে, তারপর জেনেটিক্যালি অ্যাপোপ্টোসিসের মাধ্যমে এটা রিডিউস হতে শুরু করে,
সে এইজটা হলো 30 ইয়ার্স। 30 ইয়ার্স এর পর ফলিকল নাম্বার কমতে থাকে। 35 ইয়ার্স এর পর এইটা আরো বেশি মাত্রায় কমতে থাকে। 30 ইয়ার্স এর পর সাধারণত দেখা যায় 1 to 2% করে কমতে থাকে। 35 এর পর এটা 3 to 5% হারে ফলিকল রিডাকশন হইতে থাকে বাই এপোপ্টোসিস হুইচ ইজ জেনেটিক্যালি কন্ট্রোল। কাজেই ফিমেলদের কিন্তু একটা টার্গেট হওয়া উচিত 30 এর মধ্যেই ফ্যামিলি কমপ্লিট করা। কারণ 30 এবং 30 পরেই প্রবলেম গুলা যতগুলা ফার্টিলিটি প্রবলেম আসে বেসিক্যালি এই এজ এর পরেই এগুলা এরাইজ করতে থাকে। অবশ্য সেকেন্ড হচ্ছে যে আরেকটা প্রবলেম যেটা কোয়েটাল যদি তার ইয়ে না থাকে, নলেজ না থাকে, যেমন ইনফ্রিকুয়েন্ট ইন্টারকোর্স, ল্যাক অফ নলেজ অ্যাবাউট কোয়েটাল টেকনিক এন্ড টাইমিং অফ ইন্টারকোর্স। টাইমটা ইম্পর্টেন্ট। আমরা জানি যাদের রেগুলার সাইকেল আছে তাদের ক্ষেত্রে একটা ফার্টাইল পিরিয়ড থাকে। সেই ফার্টাইল পিরিয়ডটা যদি ঠিকমতো মেনটেন না হয়, কোয়েটাল ফাংশনটা যদি দেখা গেল কেউ হয়তো সপ্তাহে একবার আসে, সেক্ষেত্রে কিন্তু তার কোয়েটাল ফাংশন হবে না। দেখা যাবে ওই টাইমটা তার স্কিপ করে যাচ্ছে, ওই সময়ের মধ্যে পড়তেছে না। কাজে কোয়েটাল ফাংশনটা এডিকুয়েটলি মেনটেন করতে হবে, টাইমিংটা এডিকুয়েটলি মেনটেন করতে হবে। আরেকটা হলো অনেকে আছে লুব্রিক্যান্ট ইউজ করে, স্পারমানিস, এগুলা হলো স্পারমিসাইডাল, স্পারমাটোজোয়াকে কিল করে। কাজেই কোনো লুব্রিক্যান্ট, অ্যাভয়েড এনি লুব্রিক্যান্ট। এই হলো কিছু কম্বাইন জেনারেল ফ্যাক্টরের মধ্যে। এখন যদি আমি আসি ফিমেলের ক্ষেত্রে কিভাবে এটা ডায়াগনোসিস করবা। তোমার কাছে ফিমেল পেশেন্ট আসলো, এখন এটা আমরা যাব ডায়াগনোসিস করে তার কিছু ইনভেস্টিগেশনের দিকে। ডায়াগনোসিস ক্ষেত্রে তো ডিপেন্ড করবে এটা হিস্ট্রির উপরে। হিস্ট্রি নিবা, প্রপারলি হিস্ট্রি টেকিং করবা, তারপর ইনভেস্টিগেশন করে তার এটিওলজি ডায়াগনোসিস করতে হবে। সে অনুযায়ী আমাদের ট্রিটমেন্টে যেতে হবে। তো আমরা যদি তার হিস্ট্রি নেই, হিস্ট্রিতে আমাদের কোন কোন ফ্যাক্টর দেখতে হবে। একটা হচ্ছে এজ। এজ আমি আগে বলে ফেলছি। ডিউরেশন অফ ম্যারেজ, ডিউরেশন অফ ম্যারেজ ইম্পর্টেন্ট কেন? যত বেশি ডিউরেশন হবে তত বেশি প্রগনোসিস ব্যাড। হিস্ট্রি অফ প্রিভিয়াস ম্যারেজ, তার কোনো প্রিভিয়াস ম্যারেজ আছে কিনা, সেখানে সে ফার্টিলিটি আছে কিনা, তার কোনো বাচ্চা আছে কিনা, এইটা ইম্পর্টেন্ট। মেডিকেল হিস্ট্রির মধ্যে স্পেশালি তার কোনো টিউবারকুলোসিস, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কারণ এই দুইটার হিস্ট্রি ইম্পর্টেন্ট নিতে হবে। কারণ কি? কারণ এগুলো পেলভিক ইনফ্লামেশন করে, টিউবাল ড্যামেজ করে। সার্জিক্যাল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তার কোনো অ্যাবডোমিনাল অথবা পেলভিক সার্জারি হয়েছে কিনা। কেন? অ্যাবডোমিনে হোক আর পেলভিসে হোক কোনো সার্জারি হলে সেটা টিউব ইউটেরাস এগুলাতে এডেশনের মাধ্যমে ড্যামেজ করে। যেমন যদি আমি সার্জারি ধরে একটোপি পেনিসের জন্য তার টিউবে কোনো সার্জারি হয়েছে কিনা, ইউটেরাসে কোনো মাইমেক্টমি হয়েছে কিনা, ভেজাইনাতে কোনো ভেজাইনাল সার্জারি, প্রত্যেকটাই রিলেটেড। কারণ এগুলা দিয়ে ইনফেকশন ছাড়াও তার নানাভাবে ইনফার্টিলিটি ডেভেলপ করে। মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়াল হিস্ট্রি ইম্পর্টেন্ট কেন? তোমাকে এনওভুলেশন আছে কিনা, কোনো অলিগোমেনোরিয়া আছে কিনা, কোনো এমিনোরিয়া আছে কিনা, এটা তোমাকে, কারণ মেনস্ট্রুয়াল হিস্ট্রির ভ্যারাইটি আছে নানা, যেমন মেটোরেজিয়া, মেনোরেজিয়া, এমিনোরিয়া, অনেকগুলা প্যাটার্ন আছে। তো মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিলে তার অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে আসবে এটিওলজিটা সম্পর্কে। কাজে তার হাইপোমেনোরিয়া আছে কিনা, অলিগোমেনোরিয়া আছে কিনা, এমেনোরিয়া আছে কিনা, এটা তোমাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। এটা দিয়ে তুমি বুঝতে পারবা তার হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসে কোনো ডিস্টারবেন্স আছে কিনা। অবস্টেটিক হিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে সেকেন্ডারি ফার্টিলিটি ক্ষেত্রে। কারণ কি? কারণ হচ্ছে অবস্টেটিকে বিশেষ করে পিয়ারপেরাল, ধরো কোনো অ্যাবর্শন হলো, সেটা থেকে পরে ইনফেকশন হয়ে টিউবালটা হয়তো ব্লকেজ হয়ে আছে, অথবা পিয়ারপেরাল সেপসিস থেকে তার কোনো ব্লকেজ হয়ে আছে, টিউবাল ড্যামেজ হয়ে গেছে, অথবা সে কোনো ডিএনসি করছে যেখান থেকে তার ইউটেরাইন সাইনিকিয়া ডেভেলপ করছে। কাজেই সেকেন্ডারি ফার্টিলিটি ক্ষেত্রে সার্জিক্যাল হিস্ট্রি, অবস্টেটিক হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। তার প্রিভিয়াস কি কোনো অবস্টেটিক কমপ্লিকেশন হয়েছিল কিনা, যেটা থেকে তার বর্তমানে সেকেন্ডারি ফার্টিলিটি ডেভেলপ করছে। আসলে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি, কন্ট্রাসেপটিভ হিস্ট্রির মধ্যে আমরা সাধারণত বেশি জোর দিই যে সে কোনো আইইউসিডি, কপারটি কন্টেইনিং আইইউসিডি সে নিছে কিনা। কারণ আইইউসিডি নিজেই কিন্তু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ করে, সেখান থেকে তার ফার্টিলিটি হ্যাম্পার হয়। কাজেই কোনো আইইউসিডির হিস্ট্রি আছে কিনা নিতে হবে। আরেকটা হচ্ছে সেক্সুয়াল প্রবলেম। অনেক পেশেন্টের ডিসপেরোনিয়া থাকে, প্রেনিয়া থাকে, লস অফ লিবিডো থাকে, এটা তোমাকে জানতে হবে। কারণ সেক্সুয়ালি যদি সে ইয়ে না থাকে তাহলে তার ফার্টিলিটি হ্যাম্পার হবে। আসে এক্সামিনেশনে, এক্সামিনেশনে জেনারেল, সিস্টেমিক এন্ড গাইনোকোলজিক্যাল তিনটা পর্যায়ে আমাদের এক্সামিনেশন করতে হবে।
এক্সামিনেশনে জেনারেল এক্সামিনেশনে আমাদের কি দেখতে হবে? বিএমআই। বিএমআইটা ফিমেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ ফিমেলদের একটা অপটিমাম এজের সাথে ওয়েটের একটা রিলেশন আছে। বিএমআই বেশি হওয়া মানেই হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হওয়া, তখন কিন্তু অটোমেটিক্যালি অবেস পেশেন্টদের ইনফার্টিলিটি থাকে, ফার্টিলিটি প্রবলেম থাকে। কাজেই BMI is most important. Another one, patient have any hirsutism, acne, acanthosis nigricans, এই জিনিসগুলো দেখতে হবে। এগুলা এন্ড্রোজেন এক্সেসের সাইন। এগুলা যদি তুমি পাও, বুঝতে হবে এই পেশেন্ট হরমোনাল ইমব্যালেন্স, দিস ইজ এন্ড্রোজেন এক্সেস, তার এই টাইপের প্রবলেমে সে আছে, কারণ এগুলা থেকে তার এনওভুলেশন, অলিগো ওভুলেশন ডেভেলপ করে। এক্সামিনেশন করে দেখতে হবে তার আন্ডার ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার আছে কিনা, বিশেষ করে তার ব্রেস্ট ডেভেলপ হয়েছে কিনা, কারণ কিছু কিছু জিনিস আছে যেমন মুলারিয়ান জেনেসিস, তারপর পিসিওডি, তারপর হলো যে ইন্টারসেক্স, যেগুলা এগুলাতে কিন্তু তোমার এগুলার জন্য তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারটা দেখা দরকার। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে এগুলাই চলে আসে। আসলে সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে বিশেষ করে থাইরয়েডটা মোস্ট ইম্পর্টেন্ট। থাইরয়েড কোন অর্গানিক হার্ট ডিজিজ, কোন অর্গানিক রেনাল ডিজিজ আছে কিনা এগুলা দেখতে হবে, কারণ এগুলা রিলেটেড আছে। বিশেষ করে থাইরয়েড, ডায়াবেটিস, অ্যাড্রেনাল, এগুলা ডিসফাংশন মোর রিলেটেড। গাইনেকোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে খুব মেটিকুলাসলি করতে হবে, তার প্রত্যেকটা গাইনেকোলজিক্যাল এক্সামিনেশন খুব মেটিকুলাসলি সিস্টেমেটিক্যালি করা লাগবে টু এক্সক্লুড এনি অ্যাবনরমালিটি। আমরা দেখব প্রথম থেকে তার কোনো এডুকেসি অফ দা হাইমেন দিয়ে যদি শুরু করি, তার হাইমেনে কোনো এডুকেসি ঠিকমতো আছে কিনা, কোনো ভেজাইনাল ইনফেকশন, সার্ভাইকাল টিয়ার, ক্রনিক ইনফেকশনের সাইন আছে কিনা। আমরা পড়ছি যে ইলংগেশন অফ দা সার্ভিস, এগুলা থাকলে তার ইনফার্টিলিটি আসে, কাজেই কোনো ইলংগেশন অফ সার্ভিস আছে কিনা, তাহলে সার্ভিসের গেল। ইউটেরাসে এসে দেখতে হবে ইউটেরাসের সাইজ, পজিশন, মোটিলিটি, তাহলে তিনটা জিনিস দেখতে হবে। তারপরে হচ্ছে এডনেক্সা এসে এডনেক্সাতে কোনো প্যাথোলজি আছে কিনা, থাকলে সেটা ফিক্স কিনা, টেন্ডার কিনা, এবং পালস অফ ডগলাসে কোনো নডিউল আছে কিনা। তাহলে দেখো ফিমেলদের এত কিছু দেখা লাগবে। তাহলে ভেজাইনাতে আমি দিয়ে শুরু করি, যদি তার ভেজাইনাতে হাইমেনের রিংটা তার এডুকেস আছে কিনা, ভেজাইনাল ইন্ট্রোটাস আছে কিনা, মানে নেরো কিনা ভেজাইনাল ইন্ট্রোটাসটা, এবং তার কোনো ইনফেকশন আছে কিনা, সার্ভিসে এসে কোনো সার্ভাইকাল টিয়ার আছে কিনা, ইলংগেশন আছে কিনা, সার্ভাইকাল কোনো ইনফেকশন আছে কিনা, ইউটেরাসে এসে ইউটেরাসের সাইজ, মোবিলিটি এন্ড পজিশন। কারণ অনেক সময় ইউটেরাস রেট্রোভার্টেড থাকে, বিশেষ করে পিআইডি বা এন্ডোমেট্রিওসিসে পজিশন ঠিক থাকে না, মোবাইল থাকে না, ফিক্স থাকে, এগুলা কিন্তু ইনফার্টিলিটির ফিচার। তারপর আসো এডনেক্সাতে আমরা দেখি যে তার কোনো টিউব ওভারিয়ান মাস আছে কিনা, কোনো ফিক্স কিনা। তারপরে হচ্ছে তার পাউচ অফ ডগলাস, বিশেষ করে এন্ডোমেট্রিওসিসে পাউচ অফ ডগলাসে কোনো নডুল থাকলে আমরা ধারণা করি দিস ইজ এ কেস অফ এন্ডোমেট্রিওসিস। কাজেই তার গাইনিকোলজিক্যাল এক্সামিনেশনে আমরা এই জিনিসগুলা দেখি। আসে স্পেকুলাম এক্সামিনেশনে পরেই কিন্তু গাইনিকোলজিক্যাল ওগুলাতে যেতে হয়। সেম জিনিস সবগুলা যা আগে বললাম এগুলাই তোমাকে দেখতে হবে। স্পেশাল, এখন আমার কিন্তু হিস্ট্রি টেকিং এর পালা শেষ। হিস্ট্রিতে আমার কি কি দেখা লাগবে, এখন আমি চলে যাব ইনভেস্টিগেশনে যাওয়ার আগে তোমাদের সাথে কথা বলি। আমি এই যে একা একা এতক্ষণ পড়ায় যাচ্ছি, অনলাইনে ক্লাসগুলো আমার কাছে খুব বোর লাগে, কারণ পেশেন্টের রেসপন্স পাই না। দুই নাম্বার কি পড়াই তোমাদের চেহারা দেখলেও বুঝতে পারি, বুঝতে পারতেছো কিনা তাও বোঝার সুযোগ নাই, কারণ তোমরা ভিডিও অফ করে রেখে দাও, বুঝি না তোমাদের। কাজে তোমরা যে এতগুলা পড়ালাম, তোমরা কি পড়াটা বুঝতে পারতেছো? জি ম্যাম। তোমাদের কোনো কোশ্চেন নাই? এক হচ্ছে হয় কিছু বুঝতেছো না, 2 নাম্বার সব বুঝে ফেলছো। দুইটা ক্যাটাগরিতে যাবে। তোমরা কোন ক্যাটাগরিতে? হ্যাঁ, আমি কি নেক্সট কি আমি প্রসিড করব? জি ম্যাম।
ম্যাম আপনার মাইক মিউট হয়ে গেছে। এই এবার শোনা যায়? জি ম্যাম। আচ্ছা, এবার আমরা ইনভেস্টিগেশনে যাই। এতক্ষণ আমরা পড়লাম ফিমেলদের এটিওলজি গুলা আর কিভাবে ডায়াগনোসিস করব, হিস্ট্রি গুলা। হিস্ট্রিতে আমরা কি কি পয়েন্ট দেখবো। এবার ইনভেস্টিগেশনের পালা। এতক্ষণ এই যে কেচেল এতগুলা পড়লা, এটা থেকে তোমার মাথায় কি আসলো, রোগীটার কি প্রবলেম, সে অনুযায়ী তোমাকে ইনভেস্টিগেশনে যেতে হবে। ইনভেস্টিগেশনে এখানে একটা জিনিস বলা আছে, ধরো তুমি রোগী আসলে তাকে ইনভেস্টিগেশন সব দিয়ে দিবা না, কাদের ক্ষেত্রে কখন ইনভেস্টিগেশন দিবা, কারণ ইনফার্টিলিটির ইনভেস্টিগেশন গুলো একটু এক্সপেন্সিভ, এক একটা হরমোন অনেক প্রাইস নেয়। কাজে তাকে ইনভেস্টিগেশন করার আগে তোমাকে, কেউ আসলো 2 মাসও হয় নাই বাচ্চা চায়, তার ইনভেস্টিগেশন, আর কেউ 1 বছর পরে আসলো বাচ্চা হয় না, তার ইনভেস্টিগেশন, দুইটা কিন্তু এক হবে না। তাহলে আমরা কাদের ক্ষেত্রে ইনভেস্টিগেশন দিব? বলছে যে যদি 35 ইয়ার্স এর নিচে হয় ফিমেল পেশেন্টের এজ, সেই ক্ষেত্রে তুমি সাধারণত তাকে 1 বছর পর্যন্ত দেখতে পারো। 35 এর পরে তোমার কাছে যখন আসবে তখন কিন্তু 6 মাসের বেশি হলেই মেরিড লাইফ তাকে ইনভেস্টিগেশন করাতে হবে। মেলের ক্ষেত্রে 40 ইয়ার্স, ফিমেলের ক্ষেত্রে 35 হয়ে গেলে এই সেখানে সময় অনেক কম, কারণ 35 এর পর তার ডিক্লাইনিং শুরু হয় ফলিকল। এই জন্য এইসব পেশেন্টদের সময় নষ্ট করা যাবে না। 6 মাস দেখার পরই তোমাকে তাকে তার হরমোনাল যে ওয়ার্কআপ গুলা, ইনফার্টিলিটি, সেগুলা তোমাকে করে ফেলতে হবে, পরে এটিওলজি গুলো আইডেন্টিফাই করা লাগবে। তার আগ পর্যন্ত তুমি সময় নিতে পারো, হিস্ট্রি অনুযায়ী যেগুলো দরকার সেগুলো তুমি করালা। আচ্ছা, তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করব সেটাতে আসি। আমরা প্রথমেই বলছি ফিমেল পেশেন্টের ওভুলেশনে প্রবলেম থাকে, তাহলে ওভুলেশন হচ্ছে কিনা এটা আমার জানা দরকার। ওভুলেটরি ডিসঅর্ডার হলো 40% ক্ষেত্রে রেসপন্সিবল। তো ওভুলেশন হচ্ছে কিনা এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় ইনভেরিয়েবলি আসে, রিটেনে আসে, ভাইবার টেবিলে বসলেই এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়। এই যে ওভুলেশন কিভাবে হয়, কেন হয়, আমি এত কিছুতে যাব না, একটা জিনিসই বলবো, এটা তুমি ভালোভাবে পড়ে নিবা। আমি শুধু ইনভেস্টিগেশন কোশ্চেনটা পড়াবো। ইনভেস্টিগেট ওভুলেশন হচ্ছে কিনা তুমি পেশেন্টের হিস্ট্রি দেখলেই বুঝে যাবে। হিস্ট্রি পেশেন্ট যদি বলে যে না আমার মান্থলি ব্লিডিং হচ্ছে, প্রতি ব্লিডিং এ আমার পেইন হয়, পেইন হওয়া মানে ওভুলেশন হওয়া, কারণ ওভুলেশন হইলে প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, সেই মেনস্ট্রুয়াল সাইকেলে পেইন যদি না থাকে আমরা বুঝি এনওভুলেশন হচ্ছে। পেইন থাকা মানে হচ্ছে পেইনফুল মেনস্ট্রুয়েশন হচ্ছে গিয়ে তোমার ওভুলেশনের সাইন। তাহলে তার হিস্ট্রি নিলেই হবে, এবং তার দেখবা পেশেন্ট বলবে আমার পিরিয়ডের মানে পিরিয়ডের আগে আগে মিড সাইকেলে তার ডিসচার্জ হয়, সার্ভিক্যাল ডিসচার্জ হয়, এবং পিরিয়ডের আগে আগে তার মাস্টালজিয়া হয়। এই যে এগুলো হচ্ছে ওভুলেশনের সাইন, হিস্ট্রিতে এগুলো আইডেন্টিফাই করে নিবা। এবং তুমি যদি ইয়ে করো, ইনভেস্টিগেশন করো, ইনভেস্টিগেশনে আমরা কি দিয়ে বুঝি যে ওভুলেশন হচ্ছে কিনা? একটা হচ্ছে তার ডে 21 সিরাম প্রজেস্টেরন, ডে 21 প্রজেস্টেরন আমরা করলে বুঝে যাই। এটা হলো ইজি, ব্লাড নিয়ে টেস্ট করে ডে 21, এখানে যদি প্রজেস্টেরন 6 ন্যানোগ্রাম পার এমএল এর বেশি থাকে তাহলে ইন্ডিকেট করে যে এখানে ওভুলেশন হচ্ছে। আর কিভাবে করতে পারি, আর কি কি ইনভেস্টিগেশন? আর হচ্ছে গিয়ে যদি আমি সোনোগ্রাফি করি, ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি। ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করলে আমরা দেখি যে এখানে কোলাপস ফলিকল থাকবে, পাউচ অফ ডগলাসে ফ্লুইড থাকে, এগুলা দিয়ে আমরা সাধারণত আইডেন্টিফাই করি। কিন্তু এটা হলো তোমার যদি শর্ট নোট আসে, তোমাকে যদি পরীক্ষা বলা হয় তখন সমস্তটা উল্লেখ করতে হবে, ল্যাপারোস্কোপিক্যালি কেমনে, তারপর ট্রান্সভেজাইনালি কেমনে। কিন্তু ইনফার্টিলিটিতে আমরা যেটা করি সেটা হচ্ছে পেশেন্টের হিস্ট্রি পাশাপাশি ডে 21 প্রজেস্টেরন করলেই তুমি বুঝে যাবা। যদি সেখানে প্রজেস্টেরন লেভেল বেশি থাকে, 6 ন্যানোগ্রাম পার এমএল এর বেশি, তাহলে বুঝতে হবে পেশেন্টের ওভুলেশন হচ্ছে। এটা একটা ফ্যাক্টর। 2 নাম্বার হচ্ছে গিয়ে তোমার আর কি করব আমরা, টিউবাল ফ্যাক্টর। টিউবাল ওভুলেশনে আরো অনেক কিছু আছে কিন্তু আমি সেগুলো যাচ্ছি না, আমরা সাধারণত কমনলি এটা করি। তারপর আমরা বললাম টিউবাল ফ্যাক্টর। টিউবাল ফ্যাক্টরে যাওয়ার আগে ইউটেরাইন ফ্যাক্টরে আগে আসি। ইউটেরাসে প্যাথোলজি আমরা কিভাবে বুঝি? একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে। আল্ট্রাসোনোগ্রাফি করলেই বুঝে যাবা যে ইউটেরাসে কোনো ফাইব্রয়েড আছে কিনা, কনজেনিটাল মেলফরমেশন আছে কিনা, ইউটেরাইন সাইনিকিয়া আছে কিনা। এছাড়া আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে অনেক সময় আমরা হিস্টোস্কোপি ডাইরেক্ট আমরা ভিজুয়ালাইজেশন করে দেখে ফেলি ইউটেরাইন কোনো প্যাথোলজি আছে কিনা, পলিপ, সাইনিকিয়া এগুলো আছে কিনা। এটাতে সুবিধা যেটা,
তার ইন্ট্রা-ইউটেরাইন প্যাথোলজিতে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে তুমি দেখার পাশাপাশি ট্রিটমেন্টও করে আসলা। সাইনিকিয়া থাকলে তুমি এটাকে মানে লাইসিস করে ফেললা সিজার দিয়ে কেটে হিস্টোস্কোপিক্যালি। এইটা একটা। ইউটেরাসে কমনলি আমরা সোনোগ্রাফি করি, ট্রান্স অ্যাবডোমিনাল ট্রান্সভেজানাল দুইটাই। আরেকটা হলো গিয়ে আমরা তাকে হিস্টোস্কোপি গাইডেড করতে পারি ইন্ট্রা ইউটেরাইন প্যাথোলজি এক্সক্লুড করার জন্য। আরো কিছু ইনভেস্টিগেশন আছে হিস্টোরোসালপিং, এগুলা কমনলি যেগুলা করা হয় আমি বললাম। আসলে তুমি টিউবাল ফ্যাক্টরে টিউবের সমস্যা, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ান, এটা একটু ঝামেলা কর। টিউবে প্যাথোলজি, প্যাথোলজি মানে কি? টিউবে ব্লক মেইনলি আমরা আইডেন্টিফাই করি যে টিউবে কোনো ব্লক আছে কিনা। এটা আমরা কিভাবে দেখব? এটা কমনলি যেটা করা হয় হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি কমনলি। এটা নন ইনভেসিভ মেথড। এটা ডাই দিয়ে ভেজাইনা দিয়ে ডাই দেওয়া পাস করা হয়, সেই ডাই সার্ভিস ইউটেরাইন ক্যাভিটি হয়ে টিউব দিয়ে বের হয়, বের হয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসে। এবং এটা একটা এক্সরে ফিল্ম না ফিল্ম দেয় তারা, ওইটা দেখলে আমরা বুঝি যে ডাইটা পাস করতেছে। কিন্তু এটাতে সমস্যা হলো যেটা, এটা দিয়ে অনেক কিছু দেখা যায়, যেমন ইউটেরাসে কোনো প্যাথোলজি আছে কিনা সেটাও বের করা যায়, টিউব দিয়ে পাস হচ্ছে কিনা, যদি না পাস হয় ডাই না যায় সেটাও বোঝা যায়। এটা হলো মোস্ট পেইনফুল একটা কন্ডিশন। নন ইনভেসিভ ঠিক আছে, কিন্তু পেইনফুল একটা কন্ডিশন। এটা ছাড়া আর টিউব আমরা কিভাবে বুঝি? আরেকটা আমরা করি ল্যাপারোস্কোপিক্যালি ডাই টেস্ট, কমোপার্টিভেশন। ল্যাপারোস্কোপিক্যালি যখন ইনফার্টিলিটি রোগীদের সমস্ত প্যাথোলজি দেখার জন্য করা হয়, সেই সাথে এই ডাই টেস্টও করা হয়। ডাই টেস্ট করলে কি হয়? এখানে বলা হয় যে কমোপার্টিভেশন, ল্যাপারোস্কোপি করে টিউব দিয়ে এখানে ডাই ঢুকানো হয় ভেজাইনা দিয়ে, সে ডাই টিউব দিয়ে পাস করে কিনা তুমি ল্যাপারোস্কোপিক্যালি ডাইরেক্ট ভিজুয়ালাইজ করলা মিথিলিন ব্লু ডাইটা বের হচ্ছে কিনা টিউব দিয়ে। তাহলে এই দুইটা পদ্ধতিতে টিউবাল ব্লকেজ আছে কিনা আমরা দেখে ফেলি। সুবিধা যেটা ল্যাপারোস্কোপিক্যালি সুবিধা বেশি, কারণ ল্যাপারোস্কোপি করলে তুমি ইউটেরাস কোনো প্রবলেম আছে কিনা বাইরে এক্সটার্নালি, তারপরে হচ্ছে কোনো টিউবে কোনো প্যাথোলজি আছে কিনা, এডেশন আছে কিনা, কোনো এন্ডোমেট্রিওটিক ডিপোজিট আছে কিনা, অনেক কিছু দেখা যায়। সেই সাথে ডাই টেস্ট করে টিউবাল পেটেন্সিও দেখা যায়। তাহলে টিউবে যদি কোনো প্রবলেম থাকে কমনলি আমরা কি করি? আমরা আমাদের প্র্যাকটিসে কি করি? কমনলি আমরা করি হিস্টোসালপিঙ্গোগ্রাফি। প্রথমেই তো আর ল্যাপারোস্কোপি দিতে পারবো না, হিস্টোসালপিঙ্গোগ্রাফি করে আমরা দেখে ফেলে যাই। কিন্তু হিস্টোসালপিঙ্গোগ্রাফি আবার কিন্তু ফলস পজিটিভ আসে, কারণ এটা পেইনফুল, তো স্পাজমের মাধ্যমে অনেক সময় ব্লক হয়ে যায়, কাজে এটা অনেক সময় ফলস পজিটিভ আসে। কাজেই হিস্টোসালপিঙ্গোগ্রাফি করে ইনিশিয়ালি দেখে নিতে পারো। আর বেশি কনফার্মেটরি হলে সেক্ষেত্রে আমরা চলে যাই যে ল্যাপারোস্কোপিক্যালি কমোপার্টিভেশন ডাই টেস্ট, কমোপার্টিভেশন, ঠিক আছে? ল্যাপারোস্কোপি এন্ড কমোপার্টিভেশন এই দুইটা পদ্ধতিতে আমরা দেখি। এছাড়া আরো কিছু জিনিস আছে, আরো নানাভাবে দেখা যায় টিউবের ইয়েগুলা টেস্ট। সেই টেস্টের নামগুলা মুখস্থ রাখবা, কমন যেগুলা হয় সেগুলা বলবা, আর ওগুলার নাম মুখস্থ রাখবা। নাম মুখস্থ কি, যেমন আর কি কিভাবে করা যায়? টিউবাল ইনসাফলেশন টেস্ট, এটা একটা। আরেকটা কি? আরেকটা হচ্ছে গিয়ে তোমার সোনো হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি and ফেলোপিস্কোপি, সালফিঙ্গোস্কোপি এন্ড হিস্টোস্কোপি। দেখো আমি নামগুলো বলছি, প্রথমে দুইটা কমন বলে নিলাম। কমনলি আমরা করি হিস্টোসালপিঙ্গোগ্রাফি এন্ড ল্যাপারোস্কোপি উইথ কমোপার্টিভেশন, এই দুইটা কমনলি করা হয়। কিন্তু তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে আর কি কি ভাবে আমরা বুঝতে পারি টিউবের পেটেন্সিটা, সেই ক্ষেত্রে একটা হলো টিউবাল ইনসাফলেশন টেস্ট, ফেলোপিস্কোপি করতে পারো, ফেলোপিয়ান টিউব দিয়ে ডাইরেক্ট লাইট ইয়ে করে, সালফিঙ্গোস্কোপি করতে পারো। আরেকটা হলো সোনো হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, অ্যানাদার ওয়ান হিস্টোস্কোপি, হিস্টোস্কোপিক্যালি ডাইরেক্ট তার ওই যে ক্যানুলা দিয়ে ইউটেরাইন কর্নুতে যেখানে সে টিউব ইমপ্লান্ট হয়, সেই ক্যানুলা সেই ওপেনিং দিয়ে তুমি যদি ক্যানুলা ঢুকাও তাহলেও বুঝতে পারবা যে এটা পেটেন্ট আছে কিনা। তাহলে আমরা ফেলোপিয়ান টিউবের এই টেস্ট নাম বললাম। এখন আসো ফেলোপিয়ান টিউব ছাড়া আরো কিছু, এখানে আমরা জানি যে হরমোনাল ফ্যাক্টর রেসপন্সিবল, হরমোনাল ফ্যাক্টর গুলা করতে হবে। হরমোনাল ফ্যাক্টর কি কি আমরা জানি? হাইপো এবং হাইপারথাইরয়েডিজম দুটাই কিন্তু ফার্টিলিটি প্রবলেম করে, এনোভুলেশন করে, মেনোরেজিয়া করে, মেনস্ট্রাল অ্যাবনরমালিটির মাধ্যমে। তাহলে থাইরয়েড হরমোন করা লাগবে, ঠিক আছে? তারপর কি হরমোন করতে হবে? সাধারণত এড্রেনাল হরমোন, পিসিওডি পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে এদের এন্ড্রোজেন বেশি থাকে, তাহলে এখানে আমাদের এড্রেনাল হরমোন করা লাগবে।
আর হরমোনের মধ্যে আমরা কি করতে পারি, এফএসএইচ এলএইচ করতে পারি। এফএসএইচ এলএইচ করার উদ্দেশ্য হলো পিসিওডি তে এদের একটা রিলেশন থাকে যেটাতে এলএইচ বেড়ে যায়, এফএসএইচ কমে যায়। আবার প্রিমেচুর ওভারিয়ান ফেলিয়ারে এফএসএইচ এলএইচ বেড়ে যাবে। কাজে এই হরমোনগুলা তোমাকে করা লাগবে। তাহলে আমরা কি কি হরমোন করি, এফএসএইচ করি, এলএইচ করি, টিএসএইচ করি, কোলেকটিন করি, 4টা হরমোন, সাথে এন্ড্রোজেন 5টা এন্ড্রোজেন গুলা করা হয়। তাহলে এই 5টা হরমোন, এন্ডোক্রাইনোলজিটা ইম্পর্টেন্ট। আসে ইনফেকশন হইতে পারে, তার ইনফেকশনের জন্য ভেজাইনাইটিস অথবা সার্ভিসাইটিস, সার্ভাইকাল সোয়াব ফর কালচার সেনসিটিভিটিতে পাঠানো হয়। এছাড়া তার ডায়াবেটিস টেস্ট করে দেখা হয় যে ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস একটা হলো সেলুলার লেভেলে অ্যাবনরমালিটি করে, আরেকটা হলো ইনফেকশনের মাধ্যমে অ্যাবনরমালিটি করে। তাহলে এই হলো বেসিক প্যাথোলজি। এই প্যাথোলজির মাধ্যমে আমরা তার এটিওলজি গুলো আইডেন্টিফাই করি। এর কোনো কোয়ারি আছে কিনা? ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, প্রোল্যাক্টিন, এই ব্যাপারে একটু বলেন ম্যাম, যে বেশি কম বা নরমাল লেভেল। বেশি কম ফিমেলের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এফএসএইচ এলএইচ রেশিওটা পিসিওডির ক্ষেত্রে, যদি আমি ডিজিজ অনুযায়ী বলি, এই ক্ষেত্রে দেখা যায় যে এফএসএইচ এলএইচ রেশিওটা ইম্পেয়ার থাকে। নরমালি এফএসএইচ সাধারণত কম থাকে, নরমালি এফএসএইচ এলএইচ রেশিওটা সাধারণত এফএসএইচ এলএইচ কম থাকে, এফএসএইচ বেশি থাকে। কিন্তু পিসিওডি তে উল্টা হয়ে যায়, এলএইচ বেশি থাকে, এফএসএইচ কম থাকে। এছাড়া প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর, এফএসএইচ এলএইচ দুটাই বেশি থাকবে। ওভারিয়ান ফেলিওর মোর দেন 20 ইন্টারন্যাশনাল ইউনিটের বেশি থাকে। তারপর ধরো তুমি ইয়েতে ওভারিয়ান রিজার্ভের ক্ষেত্রে তুমি এফএসএইচ এলএইচ দেখলেই বুঝে যাবে। এফএসএইচ বিশেষ করে এফএসএইচ এ যদি তুমি দেখো যে বেশি, তাহলে রিজার্ভ কম। কারণ ফলিকল কম হওয়া মানে কি, ফলিকল থেকে কি আসে, ইস্ট্রোজেন আসে, আবার সেই বেসিকে চলে যাইতে হয়। ইস্ট্রোজেন কি করে, ইস্ট্রোজেন যত বেশি আসবে তত এফএসএইচ কে কি করবে, ইনহিবিট করবে না স্টিমুলেট করবে? ফলিকল থেকে ইস্ট্রোজেন আসে, ইস্ট্রোজেন এফএসএইচ কে কি করে, ইস্ট্রোজেন বেশি হলে এফএসএইচ কে ইনহিবিট করবে, যা তোমার আর আসার দরকার নাই। কারণ এফএসএইচ কাজ করে কোথায়, ওভারিতে, ওভারিতে কাজ করে ইস্ট্রোজেন রিলিজ করে ওভারির গাফিয়ান ফলিকল থেকে। তো এখানে ফলিকল কমে যাওয়া মানে ইস্ট্রোজেন কমে যাওয়া। ইস্ট্রোজেন কমে গেলে এই নেগেটিভ ফিডব্যাকটা থাকে না, এফএসএইচ এলএইচ বেড়ে যায়। এটা হলো বেসিক প্যাথোলজি। তোমরা বুঝতেছো কিনা জানি না। তাহলে তোমার যদি ওভারিয়ান ফেলিওর হয় কোনো কারণে বা রিজার্ভ কমে যায়, সেক্ষেত্রে কিন্তু এফএসএইচ বেড়ে যায়। তাহলে এফএসএইচ এলএইচ এইটা দিয়ে আমরা অনেক কিছু বুঝি। এইটা হলো পিসিওডি বোঝা যায়, তারপরে হলো তোমার ওভারিয়ান রিজার্ভ বোঝা যায়, তারপর হলো প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর বোঝা যায়। তাহলে এটা গেলে একটা থাইরয়েড হরমোন দিয়ে আমরা হাইপো হাইপার হোক যেটাই হোক, দুটাই কিন্তু ফার্টিলিটি প্রবলেম করে। এটা নরমাল রেঞ্জ থেকে কম না বেশি সে অনুযায়ী তোমাকে চিকিৎসায় যাইতে হবে, যেহেতু দুটাই অ্যাবনরমালিটি করে। কোলেকটিন ডাইরেক্ট গোনাডোট্রপিনটাকে ইনহিবিট করে। গোনাডোট্রপিন ইনহিবিট হলে কাজ করবে না ওভারির উপর, তাহলে ফার্টিলিটি প্রবলেম হবে, এনোভুলেশন হবে। তাহলে কোলেকটিন লেভেল বেশি আছে কিনা এটা ইম্পর্টেন্ট। তাহলে কোলেকটিন আমরা দেখি। আসে এন্ড্রোজেন কোথায় বাড়ে, বিশেষ করে এড্রেনাল টিউমার, এড্রেনাল হাইপারপ্লাসিয়া, এন্ড্রোজেন প্রডিউসিং ওভারিয়ান টিউমার, পিসিওডি, এইসব ক্ষেত্রে দেখা যায় যে এন্ড্রোজেন বেড়ে যায়। তাহলে এন্ড্রোজেন বেশি হলে এই এন্ড্রোজেনকে কমানোর জন্য আমাদের সাপ্রেসিভ কিছু ট্রিটমেন্ট দেওয়া লাগে। তাহলে হার্সুইটিজম, একনি, এই যে এগুলো এন্ড্রোজেন এক্সেসের ফিচার, তাহলে এই এন্ড্রোজেন করা লাগবে। এন্ড্রোজেন যদি তুমি বেশি পাও তাহলে এটা ইন্ডিকেট করে যে তার এন্ড্রোজেন এক্সেস, সেটাকে সাপ্রেসিভ দেওয়ার জন্য তাকে ট্রিটমেন্ট করতে হবে, আদারওয়াইজ তার এনোভুলেশন কারেকশন হবে না। এই হলো হরমোন। আর কিছু জানতে চাও? ডায়াবেটিসে ম্যাম মেল ফিমেল দুইজনের ক্ষেত্রে ম্যাম ইনফার্টিলিটিটা কেন হয় ম্যাম? কেন হয় এটা একটু এটার মেকানিজম কোথাও ক্লিয়ারলি দেওয়া নাই। মেলের ক্ষেত্রে দেখা গেছে ডায়াবেটিস হলে স্পার্মের মোটিলিটি, মরফোলজি প্যারামিটার গুলা ইম্পেয়ার হয়। কেন হয়, কেন কোথাও আনসার নাই, বলে যে সেলুলার লেভেলে এটা ইম্পেয়ার করে। আর সেকেন্ডারিলি ইনফেকশনের মাধ্যমে সাধারণত সমস্যা তৈরি করে। লাইক ফিমেলও সেম, ডায়াবেটিসটা তার ইনফার্টিলিটি করে, কারণ এটা
ইনফেকশনের মাধ্যমে প্লাস ডায়াবেটিস রোগীদের কি হয়, ফিমেলের ক্ষেত্রে দেখা যায় এদের হাইপার ইনসুলিনেমিয়া থাকে। হাইপার ইনসুলিনেমিয়া থাকলে এদের কিন্তু হাইপার ইনসুলিনেমিয়া নানাভাবে অ্যাবনরমালিটি করে। আমি কি তোমাদের পিসিওডি ক্লাস নিয়েছি কিনা জানি না, তোমাদের আমি পিসিওডি ক্লাস নিয়েছিলাম। জি ম্যাম। আমি কিন্তু পিসিওডি তো ওখানে তোমাদের ডিটেইলস পড়াইছি, কিভাবে হাইপার ইনসুলিনেমিয়া প্রবলেম করে, কিভাবে তোমার ওবেসিটি প্রবলেম করে। এই দুইটা ফ্যাক্টরই তো একটা ইম্পর্টেন্ট ওয়ান ফর ফিমেলের জন্য, ইনফার্টিলিটি ডেভেলপের জন্য। কাজেই ডায়াবেটিসটা থাকা মানে এখানে ইনসুলিন বেশি থাকা, ইনসুলিন বেশি থাকলেই ফ্যাট ডিপোজিট হয়, ফ্যাট ডিপোজিট হলেই সেখান থেকে এন্ড্রোজেন আসে, এন্ড্রোজেন বেশি হলেই সেখান থেকে ওভুলেশন আসে। বুঝছো? এইটা একটা বিস্কাস সাইকেল ফিমেলের ক্ষেত্রে। আর মেইলের ক্ষেত্রে ডাইরেক্ট কোথাও বলা নাই যে ডাইরেক্টলি হ্যাম্পার করে। ও মেইলের ক্ষেত্রে ওরা বলছে যে সেলুলার লেভেলে দেখা যায় স্পামের প্যারামিটার গুলো ইম্পেয়ার হয়, আর 2 নাম্বার হলো ইনফেকশন প্রোভাইড করে। ইনফেকশন হলে তার অ্যানাদার ওয়ে, কারণ ইনফেকশন হলে দেখা যাচ্ছে তার ওই যে ডিফারেন্ট ডাক্তার সিস্টেমটা অবস্ট্রাকশনের মাধ্যমে এজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া হয়। আর কিছু তোমাদের এখানে আর কোনো কোয়ারি আছে? নালে আমি এখন ট্রিটমেন্টে চলে যাব। ছেলেরা বলো, ছেলেদের কোনো প্রবলেম আছে? যেটুকু পড়াইলাম আমি কি প্রসিড করব নেক্সট? জি ম্যাডাম। মেইলের ক্ষেত্রে দেখো ট্রিটমেন্টে আমরা যাই। ট্রিটমেন্টে 1 নাম্বার হলো পেশেন্টকে তোমাকে এসুরেন্স করতে হবে। মেইন হলো ইনফার্টিলিটি যেসব রোগী আসে, মেল বলো ফিমেল বলো, এরা এত ডিপ্রেসিভ থাকে, মনে হয় যেন পৃথিবীটাই একদিকে, ওদের জন্য আর কিছু অবশিষ্ট নাই। কাজেই চিকিৎসা ছাড়াও তোমাকে এখানে একজন সাইকোলজিস্ট হতে হবে, একজন এমপ্যাথিক মানুষ হতে হবে, ওদের কাউন্সিলিংটা অনেক দরকার, একটা পজিটিভ কাউন্সিলিং ওদেরকে অনেক মেন্টালি কিন্তু সাপোর্ট দেয়। কাজে এইটা মাথায় রাখতে হবে। তুমি পারি না যে পেশেন্টরা কখন যে প্রেগন্যান্সি হবে না, একেবারে না শব্দটা আমরা ইউজ করতে পারি না। সাব ফার্টাইল, এই জন্য ইনফার্টিলিটি টার্মটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন এটা সাব ফার্টিলিটি বলে, সাব নট ইনফার্টাইল। কাজে এসুরেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাইকোলজিক্যালি তাকে সাপোর্ট দিতে হবে বেশি, পজিটিভিটি তাকে অপটিমাইজিং করতে হবে, পজিটিভিটির দিকে আনতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ান। 2 নাম্বার হলো পেশেন্ট হাজবেন্ড ওয়াইফ দুজনকেই তোমাকে বলতে হবে একসাথে আসার জন্য, দুজনকেই তুমি পাশাপাশি শুনতে হবে হিস্ট্রি, একজনকে আইসোলেট করে আরেকজন না, দুজনকেই কাউন্সিল করতে হবে। কারণ তুমি ফিমেলকে বলবে একটা, মেল থাকবে না, তাহলে ঝামেলা হবে। কারণ মেল ফিমেল দুজনেই বুঝতে হবে প্রবলেমটা কোথায়, কিভাবে প্রসিড করতে হবে, কারণ এগুলো টাইম কনজিউমিং ট্রিটমেন্ট। পেশেন্ট আসলো, তার চিকিৎসা করলে আর বাচ্চা হয়ে গেলে এরকম ব্যাপার না, অনেকবার আসা লাগে, অনেক দিন ধৈর্য ধরা লাগে, অনেক ট্রিটমেন্ট করা লাগে, তারপর ফিনান্সিয়াল একটা বার্ডেন সাথে এড হয়। কাজে সবকিছু মিলায়ে তোমাকে মাথায় নিয়েই প্রসিড করতে হবে। তাহলে হাজবেন্ড ওয়াইফ দুজনকেই আসতে বলতে হবে, এবং দুজনকেই একসাথে তোমাকে কাউন্সিল করা লাগবে, দুজনের হিস্ট্রি একসাথে নিতে হবে, এক্সামিনেশন গুলো আলাদা হবে, মেল আলাদা ফিমেল আলাদা, কিন্তু যা করো পেশেন্টকে কাউন্সিল করে একসাথে তারপর প্রসিড করতে হবে। 2 নাম্বার হলো পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে যেটা নির্ভর করবে সেটা হচ্ছে 1 নাম্বার বডি ওয়েট, পেশেন্টটাকে বডি ওয়েটটা কমাতে। তোমার ফিমেল পেশেন্ট যদি থাকে, এক্সেস বডি ওয়েট থাকে, বডি ওয়েট আগেই বলছি, বডি ওয়েট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ এখানে ফ্যাট বেশি থাকলে ফ্যাট থেকে এন্ড্রোজেন আসে, হরমোনাল ইমব্যালেন্স হয়, সেখান থেকে ওভুলেটরি ডিসফাংশন আসে। কাজেই বডি ওয়েটটাকে একটা অপটিমাইজিং লেভেলে আনতে হবে, তার এজ অনুযায়ী হাইট অনুযায়ী বিএমআই কত সেটাতে আনতে হবে। সাধারণত বিএমআই 25 এর নিচে অবশ্যই রাখা লাগবে, 25 এর উপরে গেলে ওভারওয়েট, 30 এর উপরে গেলে দেখা যায় এরা মরবিডলি ওবেস থাকে। কাজেই বডি ওয়েট কমাতে হবে মেল ফিমেল দুজনের ক্ষেত্রে, তবে ফিমেলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আসলে ছেলেদের ক্ষেত্রে তার কোনো স্মোকিং আছে কিনা, কোনো অ্যালকোহল খায় কিনা, এগুলা তাকে অ্যাডভাইস করতে হবে, অ্যাভয়েড। তারপর হিস্ট্রিতে যেটা হিস্ট্রিতে আমি আগেই বলে ফেলছি, চিকিৎসার এটা কিন্তু একটা পার্ট, একটা তাকে হেলদি লাইফস্টাইল এনশিওর করতে হবে। তারপর পেশেন্টের হিস্ট্রির মধ্যে আমি আগে বলছি যে তার সার্ভিসটা একটু জানতে হবে। অনেকে আছে প্রবাসী থাকে, গরমের মধ্যে কাজ করে, ওয়েল্ডিং ইয়েতে কাজ করে, এই হিস্ট্রি তোমাকে অর্ধেক বলে দিবে ডায়াগনোসিস, কারণ এইসব পেশেন্টের স্পারমাটোজেনেসিস এম্পেয়ার হয়। তারপর ছেলেরা অনেক সময় দেখা যায় যে গরম কাপড়ের আন্ডারওয়্যান্ট মানে ইউজ করে, এগুলা কিন্তু খারাপ।
এগুলা কি হয়, তার ওই জায়গার টেম্পারেচারটাকে হ্যাম্পার করে, যার কারণে স্পারমেটোজেনেসিস এদের হ্যাম্পার হয়। কাজে এই জিনিসগুলা মানে তার হিস্ট্রি থেকে বের করে এগুলা তাকে বলতে হবে জেনারেল ট্রিটমেন্টের মধ্যে অ্যাভয়েড করার জন্য। এটা গেলে একটা। এবার আসে স্পেসিফিক। স্পেসিফিক নির্ভর করবে তোমার কি এটিওলজি বের হয়েছে সেটার উপর। এটিওলজি যেটা বের হবে সে লাইনে আগাতে হবে। আর এটিওলজি যদি না বের হয় সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো আছে, কোনো কারণ পাওয়া যায় না, আনএক্সপ্লেইন, সেক্ষেত্রে সে লাইনে আগাতে হবে। কারণ ইন জেনারেল আমি কিছু বলি। ইন জেনারেল বলতে একটা তো জেনারেল বললাম বডি ওয়েটের ব্যাপারে, তারপর তার হ্যাবিটের ব্যাপারে, এগুলা বললাম। জেনারেল কিছু ম্যানেজমেন্ট দিবা, তার যেমন যদি মেলনিউট্রিটেড থাকে একেবারে, তাহলে তার জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করতে হবে। ক্রনিক ডিবিলিটিং ডিজিজ থাকলে সেগুলা তাকে রিমুভ করতে হবে ট্রিটমেন্টের মাধ্যমে। এটা। আর মেলের ক্ষেত্রে যদি অলিগোস্পার্মিয়া হয়, সিভিয়ার হয়, সেই ক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট আছে, এগুলো তোমাদের পরীক্ষায় জীবনেও ধরবে না। এগুলা এত হাইপোথটে যাওয়ার আগেই তোমরা আটকে যাও, তোমরা বেসিকটাই বলতে পারো না, কি হরমোন আছে, কিভাবে কাজ করে, এটাই বলতে পারো না। ওই অতদূর আমি পড়াবো না। এগুলা হলো পোস্ট গ্রাজুয়েটদের জন্য। আমি ইন জেনারেল তোমাদের যেগুলা লাগবে বলে দেই। দ্বিতীয় হচ্ছে তার যদি ওই যে বললাম ইউরেথ্রাল সোয়াব কালচার সেনসিটিভিটি করা, বা করায় যদি ওখানে ইনফেকশন থাকে, তাহলে ইনফেকশনটা ট্রিটমেন্টের জন্য প্রপার তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সিমেন অ্যানালাইসিস করলেই বুঝে যাবা, ওখানে 5 সেল উল্লেখ থাকে, 5 সেল এত, তুমি ওখানে দেখবা যে 5 সেল আছে, তাহলে পেশেন্টকে কিন্তু তোমাকে প্রপার অ্যান্টিবায়োটিক দিতে হবে। কারণ অ্যান্টিবায়োটিক না দিলে, আমি আগেই বলছি, ইনফেকশন একটা কারণ। ইনফেকশন থেকে ইনফারেন্ট ডাক্টিভ সিস্টেম অবস্ট্রাকশন হয়ে অলিগোস্পার্মিয়া, এজোস্পার্মিয়া হয়। এইটা যাদের দেখা যায় যে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, ওই যে বললাম টার্নার সিনড্রোম, এগুলো আমরা একটু আগে পড়ে আসছি। এগুলাতে কি হয়, গুনাডোট্রপিন ডিফিসিয়েন্সি হয়, তাকে গুনাডোট্রপিন সাপ্লিমেন্ট করতে হবে। বোঝা গেল? তারপর ধরো এজোস্পার্মিক, কোনো মেল এজো, ক্লিনফেল্টার বলো, জেনেটিক অ্যাবনরমালিটির কারণে এজো, অথবা টেস্টিকুলার ফেলিয়ার জন্য এজো, তার অবস্ট্রাকশনের জন্য এজো না, সে টেস্টিকুলার ফেলিয়ারের জন্য এজো, তাহলে তাকে কি করতে হবে, তার তো বাচ্চা লাগবে, সেক্ষেত্রে এআরটি তে চলে যাবে। এআরটি মানে কি বুঝো? অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। দুনিয়া এখন কাঁপতেছে এগুলা দিয়ে। ইক্সি বলে, ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, আইবিএফ, ইক্সি, এই পদ্ধতিতে চলে যেতে হবে। তাহলে ট্রিটমেন্টটা কিছু হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট দিবা। জেনারেল ট্রিটমেন্টের মধ্যে আমি আগে বলে ফেলছি, স্পেসিফিক ট্রিটমেন্টে সে এটিওলজির উপর ডিপেন্ড করবে, কি কারণ অনুযায়ী যেতে হবে। তার যদি এফএসএইচ চ্যালেঞ্জ বেশি থাকে, সে যদি সিমেনে দেখা যায় এজো, দেখা যায় যদি এই অবস্ট্রাকশনের জন্য এজো না, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তার টেস্টিকুলার বায়োপসি করে স্পার্ম আছে কিনা দেখতে হবে, এবং তাকে এআরটি তে পাঠিয়ে দিতে হবে। যদি দেখা যায় যে না, এই গুনাডোট্রপিন কমের জন্য তার এই অলিগোস্পার্মিয়া, তাহলে তাকে গোনাডোট্রপিন সাপ্লিমেন্ট করতে হবে। ইম্পোটেন্সি টিএসএইচ বেশি, তাহলে ব্রোমোক্রিপ্টিন দিয়ে টিএসএইচ কমায় নিতে হবে, ব্রোমোক্রিপ্টিন এড করতে হবে। তার ইনফেকশন আছে, সেখানে তা আমাকে সাপ্লিমেন্ট করতে হবে। তারপরে ধরো তার স্পার্ম অ্যাবনরমালিটি আছে, টেরাটোএজোজেনেস, দেখা যায় স্পার্ম আছে কিন্তু এগুলার মরফোলজি ওই যে পড়ালাম প্যারামিটারের মধ্যে নাই, তাহলে এটা দিয়ে কাজ হবে না, তাকে তখন এআরটি তে চলে যেতে হবে। ইক্সি এগুলা করে প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে হবে। অথবা জেনেটিক অ্যাবনরমালিটি আছে, তাও চলে যেতে হবে এআরটি তে। কারণ ছেলেদের ক্ষেত্রে ট্রিটমেন্টের অপশনটা অনেক কম। ছেলেদের ট্রিটমেন্টের অপশন কম হলো ওদের সিমেনে ও স্পার্মে অ্যাবনরমালিটি, কিংবা যদি কাউন্ট কম হয়, গ্রস একটা লেভেল আছে, ওই লেভেল ছাড়া ট্রিটমেন্ট আসলে আর নাই, ডাইরেক্ট চলে যেতে হয় এআরটি তে। আর আরেকটা জিনিস, কিছু জিনিস আছে যেমন বেরিকোসিল বলছিলাম, বেরিকোসিল, এই যে যেটার জন্য তার কুলিং হ্যাম্পারটা হয়, স্পার্মেটোজেনেসিস যেখান থেকে ইম্পেয়ার হচ্ছে, এই বেরিকোসিলের কিছু ট্রিটমেন্ট আছে, এটা গ্রেডের উপর নির্ভর করে। বেরিকোসিল ট্রিটমেন্ট করার পর অনেক সময় দেখা যায় যে স্পার্ম কাউন্ট ইমপ্রুভ করে, কাজে বেরিকোসিল আছে কিনা থাকলে এটা ট্রিটমেন্ট করাতে হবে। আনডিসেন্ডেড টেস্টিস আছে কিনা থাকলে এটাকে তার ওই ডিসেন্ডেন্ট পজিশনে করা লাগবে। এই যে এটিওলজি অনুযায়ী ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে, ওরকম গ্রস গণহারে কোনো চিকিৎসা নাই যে এইটা দিলে এটা হয়ে যাবে। আমার কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, রেসপন্স ম্যাম। করো না। জি ম্যাম। জি ম্যাম। না, আর কিছু সার্জিক্যাল আছে, ওই যে বললাম ইফারেন্ট ডাক্টিভ সিস্টেম অবস্ট্রাকশন থাকলে, যদি অবস্ট্রাকশনের জন্য দেখা যায় যে তার অলিগোস্পার্মিয়া, এজোস্পার্মিয়া আছে, সেখানে কিছু সার্জারি করে, মাইক্রো সার্জারি করে, যেমন বেজোইপিডিডাইম, মানে অবস্ট্রাকশনটা রিলিজ করার জন্য কিছু সার্জারি করে। কিন্তু এগুলো আসলে প্রেগন্যান্সি রেট খুব কম, সার্জারি করার পরে দেখা খুব একটা ইমপ্রুভ ওরকম না। কাজেই
তোমাকে সার্চ করে বাইর করতে হবে ওয়েদার মাই প্রবলেম, ওয়েদার প্রবলেম। তারপর ছেলেদের আরো আছে, যেমন আমি পড়াইছি তোমাদের যে যদি স্পাম ডিপোজিট করতে না পারে ভেজাইনাতে, সেটা কারণের মধ্যে ছিল ইরেকটাল ডিসফাংশন, ইজাকুলেটরি ডিফেক্ট, এইসব প্রবলেম থাকে। এগুলা থাকলে এগুলার কিছু চিকিৎসা আছে, কিছু ড্রাগ আমরা প্রেসক্রাইব করি ইরেকটাল ডিসফাংশনের জন্য, যেমন সিন্ডেনাফিল, আগেই পড়ছো, বায়াগ্রা, নাম সেই দুনিয়া কাঁপানো বায়াগ্রা সেটা। তারপরে হচ্ছে তার হাইপারপ্রোলেক্টেরিমিয়ার জন্য ইম্পর্টেন্স ডেভেলপ করে, সেটার জন্য আমরা দেই হলো ব্রোমোক্রিপ্টিন। এই কিছু এম্পিরিক্যাল ট্রিটমেন্ট আছে যেগুলা দিয়ে তার এটিওলজি অনুযায়ী আমরা ওভাবে কিছু ট্রিটমেন্ট করার সুযোগ আছে। ঠিক আছে, মেইলের ক্ষেত্রে তোমাদের কোনো কোয়ারি আছে কিনা বলো, মেইলের ক্ষেত্রে। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? হ্যালো, জি ম্যাম, এই আমি ডায়াবেটিসের কারণে যদি প্রবলেম হয় ইনফার্টিলিটি, এটা কিভাবে? এটা ডায়াবেটিস কি ডায়াবেটিস কন্ট্রোল করলেই স্ট্রিক্টলি হবে? তুমি কন্ট্রোল করবা, ডায়াবেটিস থাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করবে তাহলেই তো হয়ে গেল। ডায়াবেটিসের কারণে আমি তো আগেই বলছি স্পেসিফিক মেকানিজম মেইলের ক্ষেত্রে দেওয়া নাই, ফিমেলে যেমন দেওয়া আছে যে হাইপার ইনসুলিন এইভাবে করে, কিন্তু ফিমেলের ক্ষেত্রে মেইলের ক্ষেত্রে ওভাবে নাই। মেইলের ক্ষেত্রে ওরা বলছে যে ডায়াবেটিস হলে স্পামের মোটিলিটি মরফোলজি দুটাই হ্যাম্পার হয়, বাট হাউ, সেই মেথডটা কোথাও নাই। আরেকটা করে ইনফেকশন করে, ইনফেকশনের মাধ্যমে যদি তার কোনো জেনিটাল ইনফেকশন থাকে সেটা ডায়াবেটিস থাকলে স্প্রেড করে, ওটার মাধ্যমে সে ডিফারেন্ট ডাক্টিল অবস্ট্রাকশনের মাধ্যমে আরেকটা প্যাথোলজি তৈরি করে। এই দুইটা ওয়ে বলা আছে, আর কোনো ওয়ে নাই। আমি এবার ফিমেলে যাব, তোমাদের মেল কি শেষ হয়েছে? বুঝা, মেলে কোনো কোয়ারি থাকলে আমাকে বলো, আমি এখন ফিমেলের ট্রিটমেন্ট শুরু করব। ম্যাম কারো কোনো কোশ্চেন নাই মনে হয়, আগাইতে পারেন। নাই, তাহলে আমরা চলে যাই ইয়েতে, ফিমেলে। ফিমেলের ক্ষেত্রে তো জেনারেল যেগুলা সেগুলাতে বলছি, ওয়েট রিডাকশন এগুলো বলা হয়ে গেছে। ফিমেলের ক্ষেত্রে আসো, প্রথম কারণ বলছিলাম এনোবুলেশন। তাহলে ওভুলেশনটাকে আগে ক্লিয়ার করতে হবে, ওভুলেশন হচ্ছে কিনা। প্রেগন্যান্সির জন্য ওসাইট তো রিলিজ হওয়া লাগবে, এই ওসাইট রিলিজ ছাড়া তো আর প্রেগন্যান্সি আসবে না। কারণ এই ওভুলেশন হচ্ছে কিনা আমাকে জানা জরুরি। এই জানা জরুরির জন্য ইনভেস্টিগেশন আগেই বলে ফেলছি যে আমরা ডে 21 প্রজেস্টেরন করি, করে আমরা দেখে ফেলি হিস্ট্রি ছাড়াও। এটা একটা কারণ। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা কিছু ড্রাগ দেই, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, নামগুলা পড়বা, পরীক্ষায় জিজ্ঞাসা করবে কি কি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ আছে। নামগুলো হলো ক্লোমিফেন সাইট্রেট, লেট্রোজোল, আর হলো গুনাডোট্রোপিনও দেওয়া যায়, গুনাডোট্রোপিন এফএসএইচএল এর যেগুলা গুনাডোট্রোপিন। কমনলি ইউজ করা হয় দুইটা ড্রাগ, ক্লোমিফেন সাইট্রেট এন্ড লেট্রোজোল, কমনলি ইউজ করা হয় ওভুলেশন ইনডিউসিং ড্রাগ। এই ড্রাগগুলা দিয়ে আমরা ওভুলেশন হয় কিনা দেখি। এইটা গেলে একটা। আর হলো যে আরো কিছু কিছু জিনিস আমরা দেই, যেমন ওভুলেশন ইনডিউসিং এর জন্য পিসিওডি হলে এদের ওভারওয়েট থাকে, এদের ক্ষেত্রে আমরা সাধারণত ইনসুলিন সেন্সিটাইজিং এজেন্ট, ওই যে আমি বললাম ওবেসিটিদের হাইপার ইনসুলিনিমিয়া থাকে, হাইপার ইনসুলিনিমিয়া থেকে তাদের দেখা যায় পরে প্রবলেম হয়। তো এই যে এদের ইনসুলিন সেন্সিটাইজিং এজেন্ট কিছু জিনিস আছে, যেটার মধ্যে মেটফরমিন একটা, মেটফরমিনটা আমরা সাধারণত এড করি পেশেন্টের সেন্সিটিভিটি বাড়ানোর জন্য, এবং তার হাইপার ইনসুলিনিমিয়া কমায় হরমোনাল ব্যালেন্স থাকে মেনটেন করার জন্য। এইটা একটা। আর হলো এন্ডোক্রাইন প্যাথোলজি। এন্ডোক্রাইন প্যাথোলজির মধ্যে হাইপারথাইরয়েডিজম বলো আর হাইপোথাইরয়েডিজম বলো, দুইটারই ট্রিটমেন্ট করতে হবে, যেটা তুমি ইনভেস্টিগেশন করে পাবা।
কারণ হাইপোথাইরয়েডিজম কমনলি অ্যাসোসিয়েটেড থাকে ইনফার্টিলিটির সাথে। কাজে হাইপোথাইরয়েডিজম হলে তাকে থাইরক্সিন যোগ করতে হবে। যদি তার অ্যাড্রেনাল এক্সেস থাকে তাহলে তাকে ওরাডেক্সন দিয়ে অ্যাড্রেনালিন এক্সেসটাকে সাপ্রেস করতে হবে। হাইপারপ্রোলেক্টিনেমিয়ার জন্য ইনফার্টিলিটি হয় তাহলে তাকে ব্রোমোক্রিপ্টিন এড করতে হবে। ব্রোমোক্রিপ্টিন এড করে প্রোলেক্টিন লেভেল নরমাল লেভেলে আনতে হবে। তারপরে হচ্ছে এর আগে বললাম ইনসুলিন হাইপার ইনসুলিনেমিয়া থাকলে আমরা সেখানে ইনসুলিন সেন্সিটাইজিং এজেন্ট যেমন মেটফর্মিন আমরা ইউজ করি। গেল এটা গেল কমনলি। তাহলে এন ওভুলেশনের ক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দেই আর এন্ডোক্রাইনোপ্যাথোলজির মধ্যে এগুলা কারেক্টেড করবা। এখন আসো টিউবাল ফ্যাক্টরের মধ্যে আমি যে কিভাবে পড়াবো বুঝতেছি না। এই যে বিশাল গুনাডোট্রোপিন এত কিছু তো তোমাদের কাজে আসবে না, আমি জাস্ট ধরে ধরে হেডলাইন গুলা তোমাদের বলতেছি। তাহলে আসো তোমার এখানে ওভুলেটরি ফ্যাক্টরের মধ্যে এন ওভুলেশনটা বললাম, তারপর আসলো লুটিয়াল ফেজ ডিপেট। লুটিয়াল ফেজ আসে সেক্রেটারি ফেজে, এই ফেজটা ইম্পর্টেন্ট। এখানে কর্পাস লুটিয়াম ঠিকমতো ফর্ম না হলে প্রজেস্ট্রন ঠিকমতো আসে না, প্রজেস্ট্রন ঠিকমতো না আসলে লুটিয়াল ফেজ মেইনটেইন হবে না। তাহলে আমাকে প্রজেস্ট্রন এখানে কম আছে, আমি এখানে সাপ্লিমেন্ট করব প্রজেস্ট্রন। এটা ওরালি হইতে পারে, সাপোজিটরি হইতে পারে, আমরা প্রজেস্ট্রন সাপ্লিমেন্ট করব। আর এসসিজি দিতে পারি। এসসিজিটা হয় কি, এসসিজিটা ইকুইভ্যালেন্ট টু এলএইচ, এটা কর্পাস লুটিয়ামের ফাংশনের এটা মেইনটেইন করে। প্রজেস্ট্রন ছাড়াও আমরা এখানে এসসিজি ইউজ করতে পারি। কাজেই লুটিয়াল ফেজ ডিফেক্ট হলে এখানে আমার মেইন টার্গেট হবে সাপ্লিমেন্ট দা প্রজেস্টেরন। ওকে, আসল লুটিনাইজ আনরাপচার ফলিকল, এখানে কি হয় ওসাইট ভিতরে থেকে যায়, ট্রেপ অবস্থায় এটা লুটিনাইজ হয়ে যায়, রাপচার হয় না। তাহলে আমাকে এখানে রাপচার করাইতে হবে। রাপচার করাইতে হলে আমাকে কি দিতে হবে, এখানে এখানে রাপচার করার এজেন্ট দিতে হবে, সেটা হচ্ছে ইনজেকশন এইচসিজি। এইচসিজি ইনজেকশন সাধারণত এই ক্ষেত্রে আমরা ইউজ করি টু রাপচার দা গ্রাফিয়াম ফলিকল, অথবা ওভুলেশনের জন্য আমরা ইনজেকশনটা আনরাপচার লুটিনাইজ ফলিকলের ক্ষেত্রে ইউজ করি। গেল, এবার আসো পিসিওডি ওভারিয়ান ফ্যাক্টরের এই তিনটা বললাম আমরা। আর কি আছে এখানে, ওভারিয়ান রিজার্ভ। ওভারিয়ান রিজার্ভ কম, ওভারিয়ান রিজার্ভ কম হলে সেটা আবার অন্য লাইনে চলে যাবে, ওটা তোমাদের না জানলে চলবে, ওটা তোমাদের জানা লাগবে না। আরেকটা হলো কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট এখানে করা হয়, যেমন পিসিওডির ক্ষেত্রে পিসিওডি তুমি ট্রিটমেন্ট করলা, ওরাল ড্রাগে ভালো হলো না, তখন এর কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, যেমন ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ডিল করে সিস গুলাকে পাংচার করে দেওয়া হয়, এটা একটা ট্রিটমেন্ট। আবার পেশেন্ট যদি অতিরিক্ত ওবেস হয় সেখানে বেরিয়েট্রিক সার্জারি করে তার ওয়েটটা কমাই দেওয়া হয়। কমাই দিলে তার হরমোনাল সাপোর্ট গুলা একটা ব্যালেন্সে আসে, তখন প্রেগন্যান্সি আসে। তারপর ধরো ওভারিয়ান টিউমার আছে, তার এন্ড্রোজেন প্রোডিউসিং ওভারিয়ান টিউমার, সেটা তুমি রিমুভ করে দিলা। অথবা প্রোলেকটিন বেশি কোনো টিউমারের কারণে, যেমন আমরা জানি মাইক্রোএডেনোমার কারণে প্রোলেকটিন বেশি হয়, এক্সেস হয়, সেক্ষেত্রে সেই টিউমারটা রিমুভ করে দিলা। এরকম কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে এই কন্ডিশন গুলাতে। এখন আসো টিউবে আমি বলছি যে পেরিটিউবাল এডেশন হোক আর ইন্ট্রাটিউবাল এডেশন হোক, এগুলোর কারণে সাধারণত দেখা যায় টিউবাল ব্লক হয়, টিউবের ভিতর ফার্টিলাইজেশন হয়। সোজা হিসাব, ফার্টিলাইজেশন হবে না, ফার্টিলাইজেশন হলেও এটা হয়তো ইমপ্লান্ট হবে না, ওখানেই আটকে থাকে। এর মেইন কারণ হলো এডেশন। পেরিটিউবাল এডেশনে যেটা হয়, এক নাম্বার, এটাতে পিক আপ করতে পারে না, তাহলে এই এডেশনটাকে ছুটাই দিবা। কিভাবে ছুটাবা, এটা ল্যাপারোস্কোপিক্যালি করা যায় অথবা ল্যাপারোটমিক্যালি করা যায়, দুইভাবে করা যায়। ল্যাপারোস্কোপি হলো গোল্ড স্ট্যান্ডার্ড। আর যদি তার ব্লক থাকে, টিউবে কোনো ব্লক আছে, ব্লক থাকলে সে অনুযায়ী ব্লকেজটা ছুটানোর চেষ্টা করা হয় বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে। সাধারণত ব্লকটা রিলিজ করে কিছু কনজারভেটিভ সার্জারি দিয়ে ব্লকটা রিলিজ করা হয়। তাহলে টিউবাল ফ্যাক্টরের মধ্যে সাধারণত দেখা যায় যে এডেশোলাইসিসের মাধ্যমে পেরিটিউবাল এডেশন, টিউবের আশেপাশে যে এডেশন সেগুলোকে রিলিজ করা হয়। আর যেগুলা ইন্ট্রাটিউবাল ড্যামেজ হয়ে ব্লক হয়ে গেছে, সেই ব্লকের সাইট অনুযায়ী কিছু কনজারভেটিভ সার্জারি করা হয়। এটা গুলো টিউবে। আসো ইউটেরাসে। ইউটেরাসে আমরা কি কি করি, ইউটেরাসের ক্ষেত্রে তো হলো কিছু কিছু জিনিস করা হয়, যেমন ইউটেরাসের ক্ষেত্রে যদি দেখা যায় সাবমিউকাস ফাইব্রয়েড, তুমি এটা হিস্টোস্কোপিক্যালি রিসেকশন করে দিবা। যদি ইন্ট্রামুরাল ফাইব্রয়েড বেশি বড় হয়, প্রেগন্যান্সিটাকে হ্যাম্পার করে, এটাই তার কারণ হয়ে থাকে, তাহলে এটা রিমুভ করবা। বাই ল্যাপারোস্কোপি অর বাই ল্যাপারোটমি, দুইটা ওয়েতে টিউমারটা রিমুভ করা হয়। তারপরে আসছে আমরা বলছি সাইনিকিয়া। সাইনিকিয়া হিস্টোস্কোপিক্যালি রিলিজ করা যায়।
টিউবারকুলার এটা খুব মারাত্মক, এটা একটু ঝামেলা করো। যার টিউবারকুলার এন্ডোমেট্রিয়াম ডিস্ট্রাকশন হয় এদের আসলে ফিউচার প্রগনোসিস ব্যাড। তারপরে এইসব পেশেন্টের অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিবা, এদের ন্যাচারাল প্রেগন্যান্সি আসে না, কারণ এন্ডোমেট্রিয়াম ড্যামেজ ছাড়াও এদের টিউবাল ব্লকেজ তৈরি হয়। কাজে এদের দেখা যায় যে আসলেই ফিউচারটা খুবই গ্লুমি, এদের ক্ষেত্রে এআরটি একটা প্রসিডিওরে চলে যেতে হয়। এইটা গেলে একটা। আর হলো গিয়ে আর হলো এন্ডোমেট্রিওসিস, যেটা আমি তোমাদের সবার পরে বলছি। এন্ডোমেট্রিওসিস হলো মোস্ট মানে ইম্পর্টেন্ট এন্ড গ্রাজুয়ালি রাইজিং ট্রেন্ড। আমরা এখন দেখি যে ইনফার্টিলিটি রোগীদের ক্ষেত্রে দুটাই বেশি পাই, সেটা হচ্ছে এক হলো পিসিওডি, দুই হলো এন্ডোমেট্রিওসিস। এই দুইটা কারণ এত বেশি। এন্ডোমেট্রিওসিসে কি হয় আমি আগেই বলছি, এটা একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ। এখানে টিউব ওভারি সব মেটেড হয়ে যায়, এডেশন হয়ে এদের রিলেশনশিপ ঠিক থাকে না। ওভারিতে সাধারণত দেখা যায় যে এন্ডোমেট্রিওমা হয়ে ওভারির কর্টেক্সটাকে ডিস্ট্রাকশন করে ফেলে, ওভারির রিজার্ভ কমে যায়, কোনো ফলিকেল থাকে না, সব এন্ডোমেট্রিয়ামে দিয়ে। এছাড়া টিউব এবং গাট ওমেন্টাম মিলে এডেশন হয়ে তার অ্যানাটমিটাকে ডিস্টর্টেড করে, নানাভাবে করে। তাহলে এই যে এটার তাহলে চিকিৎসা কি? এটা এটা গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা হলো ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপিক্যালি আমরা সাধারণত তাকে এডেশোলাইসিস করি, সিস্টটাকে সাধারণত রিমুভ করে দেওয়া হয়। এরপর পেশেন্টটাকে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দেওয়া হয়, দিয়ে ট্রিটমেন্ট করা হয়। কারণ আমরা জানি পেলভিক এন্ডোমেট্রিওসিস, আমি আগে বলে ফেলছি, এটাতে লুটিনাস আনরাপচার ফলিকেল থাকে। আর কি থাকে এদের ক্ষেত্রে সাধারণত ঘন এন ওভুলেশন, অলিগো ওভুলেশন থাকে। কাজেই তুমি এডেশোলাইসিস করে তার অ্যানাটমিটাকে ঠিক করলা। যদি এন্ডোমেট্রিয়ামা বড় থাকে সেক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামাটাকে সিস্টেক্টমি হোক আর যেটা হোক করে তুমি এন্ডোমেট্রিওসিস মনে রাখো যে এন্ডোমেট্রিওসিস সার্জিক্যাল এন্ড মেডিকেল দুই ট্রিটমেন্টে আমরা আগাই। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে ল্যাপারোস্কোপিক্যালি এডোশোলাইসিস এবং তার কিছু কনজারভেটিভ সার্জারি করা হয়। আর মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে সাধারণত তাকে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দেওয়া হয়। একমাত্র যদি এগুলাতে কাজ না করে তখন আমরা এআরটি তে চলে যাই। আসো সার্ভাইকাল ফ্যাক্টরের মধ্যে সার্ভিসের মধ্যে ইনফেকশন থাকতে পারে। ইনফেকশনের একটা কারণ হলো যে আমরা সাধারণত তাকে প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করবো, এটা একটা প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে দিলা। আর হলো গিয়ে যেগুলা সার্ভিসে আরেকটা পড়ছি যে আমরা ইমিউনোলজিক্যাল সার্ভাইকাল মিউকাস স্পারমেটোজোয়া যখন এসেন্ড করে তখন ক্লাম্পিং হয়ে যায়। এই ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে এই সার্ভিসটাকে বাইপাস করা লাগবে তোমাকে, এটার কোনো ট্রিটমেন্ট নাই যে এটা দিলে এইটা চলে যাবে। এই সার্ভিসটাকে বাইপাস করে সিমেন্টটাকে ভিতরে ঢুকাই দিতে হবে। এইটার একটা সিস্টেম আছে, এটা এআরটির একটা প্রসিডিওর, এটাকে বলা হয় আইইউআই, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। এই পদ্ধতিতে তোমাকে চলে যেতে হবে। এটা গেল সার্ভাইকাল রিজনে। আসো ভেজাইনাতে আমরা পড়ছিলাম যদি তার ডিসপেরোনিয়া হয় ভেজাইনাল সেপ্টাম গুলার জন্য, তাহলে তোমাকে সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে ওগুলা রিলিজ করে দিতে হবে। রিলিজ করে দিলে সে মোটামুটি এটা কারেক্টেড হলে তার কোয়েটাল ফাংশন মেইনটেইন হবে। আর কিছু আর দেখতেছি না। আর হলো এআরটি প্রসিডিওরের নামগুলো মুখস্থ করা লাগবে। এআরটি প্রসিডিওর কি আছে ফিমেলের ক্ষেত্রে, মানে এআরটি প্রসিডিওর কি আছে মেল ফিমেল দুইজনের ক্ষেত্রে। একটা হলো আইইউআই, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, এটার নাম। আরেকটা হলো আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আরেকটা হলো ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। শুধু নামগুলা পড়ো, আর কিছু দরকার নাই, তোমাদের লেভেল পর্যন্ত এইটুকু এনাফ। এই আমি শেষ করলাম, এখন বলো কতটুকু বুঝলা, কি রইলো, কি বাকি আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের কোথায় প্রবলেম ট্রিটমেন্টে। আমি তোমাদের ক্লাস শেষ করব এখন। তোমাদের কোনো প্রবলেম আছে এই যে যতটুকু পড়ালাম? ফিমেলের ট্রিটমেন্ট নিয়ে কোনো অসুবিধা আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? ম্যাম প্রোল্যাকটিন বেশি থাকলে তাহলে ম্যাম কিভাবে ট্রিটমেন্ট করা হবে? প্রোল্যাকটিনেমিয়া ট্রিটমেন্ট হচ্ছে ব্রোমোক্রিপ্টিন, ডোপামিন অ্যান্টাগনিস্ট ড্রাগ। প্রোল্যাকটিন কি করে? ইনহিবিট গুনাডোট্রোপিন সিক্রেশন। এফএসএইচ এলএইচ কে ইনহিবিট করে। এফএসএইচ এলএইচ কে ইনহিবিট করলে দেন দে নট অ্যাক্ট অন ওভারি টু রিলিজ ইস্ট্রোজেন প্রজেস্টেরন, তাহলে তো ওভুলেশনও হবে না। এই জন্য এটাকে তোমার কমাইতে হবে। কমানোর জন্য ডোপামিন অ্যান্টাগনিস্ট ড্রাগ ব্রোমোক্রিপ্টিন সাধারণত আমরা দেই। ব্রোমোক্রিপ্টিন এখন অবশ্য বাজারে নতুন ড্রাগ আসছে, কেবারগোলিন,
কেবলিন নামে পাওয়া যায়। এই দুইটা ড্রাগ দিয়ে ব্রোমোক্রিপ্টিন ইয়েটাকে প্রোল্যাক্টিন লেভেলটাকে কমায় আনা হয়। ইউজুয়ালি প্রোল্যাক্টিন লেভেলের রেঞ্জ কত? ফিমেলের ক্ষেত্রে রেঞ্জ কত? সাধারণত 25 পর্যন্ত ধরা হয়। 25 ইন্টারন্যাশনাল ইউনিটি তো, হ্যাঁ। যদি এর বেশি হয় তখন এবং বেশি হলে যদি সে সিম্পটোমেটিক হয় সেক্ষেত্রে তাকে ব্রোমোক্রিপ্টিন অথবা কেবারগোলিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। আর কিছু? আর কোনো কোয়ারি আছে? তো আমি তোমাদের এই ক্লাস শেষ করলাম। নেক্সট টিচারকে তোমাদের ক্লাস নেবে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের সাথে পরে আমার ক্লাস করতে পারে, আরো জানি না, আমি রুটিন দেখি নাই, যদি পরে বাকিটা আমাকে জিজ্ঞাসা করো, আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে? জি ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ।